গল্প শোনার আগে একটি অনুরোধ, প্লিজ ফ্যালনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন প্রতিটি গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে সজীব মাহমুদ নীলের লেখা তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন তারানাথ ও মশানকালী। গল্প পাঠ এবং বিভূতির চরিত্রে সৌমিক, তারানাথ তান্ত্রিকের চরিত্রে বুবাই সাহা, অন্যান্য চরিত্রে পার্থ, বাল্মীকি, গোড়া এবং সোমদর্শী। তাহলে শোনা যাক। সারা সপ্তাহে অফিসের খাটুনি খাটার পর শনিবার বিকেলবেলা মনের মধ্যে একটা কি করি ভাব আসে। আর সেই ভাবটা কাটানোর জন্য মাঝে মধ্যেই আমি আর আমার বন্ধু কিশোরী সেন গিয়ে হাজির হই তারানাথের মঠ লেনের বাড়িতে। আজও অফিস থেকে ফিরে তারানাথের বাড়িতে এসে দেখি কিশোরী আগেই এসে উপস্থিত। তারানাথ কিশোরীর আনা পাসিংশ ধরিয়ে মজ করে টানছে। ঘরটা সাদা ধোঁয়ায় মমো করছে একেবারে। আমি বললাম, কি গল্প শুরু হয়ে গেছে নাকি? তারানাথ হাতের পাসিংশোয়ের শেষ একটা টান দিয়ে বাকি অংশটা নারিকেলের খুলিতে গুঁজতে গুঁজতে বলল, না না, বসো, তোমার জন্যই অপেক্ষা করছি। এই বসো এখানে, আমি একবার ভেতরে গিয়ে চা বলে আসি, কেমন? মাসের শেষ, তাই চাইলেও বাবুগিরি করবার উপায় নেই। তাতে অবশ্য অসুবিধা নেই, কারণ ইদানিং তারানাথের আর্থিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। কয়েকদিন আগে তারানাথের কাছে এক মস্ত বড় খদ্দের এসেছিল, তাতেই বেশ কিছু অর্থযোগও ঘটেছে। তারানাথ ভেতরে চলে গেল। আমি গিয়ে কিশোরীর পাশে বসলাম। তারানাথ ফিরে আসলো একটু বাদেই। এসেই বসে আরাম করে বসতে বসতে বলল, তারপর এই কয়েকদিন এলে না যে? তারানাথের আগের মতো প্রসার আর নেই। সারাটা জীবন ভবঘুরের মতো ঘুরে এই বৃদ্ধ বয়সে কথা বলবার লোক পায় না সে। আর তাই আমরা আসলে তারানাথের খুশি আর ধরে না, যদিও এতে তার এক পয়সার লাভ নেই। তারানাথ বলে, টাকা পয়সা তো জীবনে কতই না উপার্জন করেছি, যদিও তার কিছুই রাখতে পারিনি। সে যাগ্যে বড়, আসবে আর যাবে, এটাই তো নিয়ম নাকি? বললাম, ঠাকুরমশাই আজকে একটা জমাটি গল্প বলুন তো। এইসব ভূত প্রেত উপদেবীর গল্প শুনতে শুনতে স্বাদ একেবারে তেতো হয়ে গেছে। আমার কথায় তারানাথ প্রায় হো হো করে হেসে বলল, ভালো বলেছ তো বেশ। তাহলে তোমরাই বলো যে কেমন গল্প শুনতে চাও। যদি সেরকম কোনো ঘটনা আমার জীবনে ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই তোমাদেরকে সেরকম ধাঁচেরই কোনো গল্প শোনাবো। কেন, আপনার সাধনা জীবনের কথা বলুন। তেমন ঘটনা যদিও এর আগেও আমাদের বলেছেন আপনি, কিন্তু আরও যে কিছু বাকি নেই তা আমাদের বিশ্বাস হয় না। এই তোমরা তো আমার কোনো ঘটনাতেই বিশ্বাস করো না, এ আবার নতুন কি, তাই না? অমনি বলে দিলেন বিশ্বাস করি না। যদি বিশ্বাসই না করব তাহলে বারবার ছুটে আসি কেন? সে তো আসো গল্প শোনার লোভে, তাই না? ওই হলো একই কথা। না, হলো না। শোনার বিশ্বাস কখনো এক জিনিস হতে পারে না। ও ছাড়ুন তো ঠাকুরমশাই ওর কথা, আপনি শুরু করুন কোন। তোমরা আমার সাধনা জীবনের কথা শুনতে চাও কি, তাই তো? কিন্তু অনেক ঘটনাই তো বলেছি। তবে হ্যাঁ, একটি ঘটনা তোমাদের এখনো বলা হয়নি, বলতে পারো ইচ্ছা করেই বলিনি। আর সেই গল্পই তবে শোনো আজ।
তোমাদের তো বলেছি যে ছোটবেলায় ঘর ছেড়েছি আমি, তারপরেই দেখা ওই শ্মশানের সেই মাতু পাগলির সাথে। এখান থেকে তো সেবার চলে আসলাম, কিন্তু আমার মন আর শান্ত হলো না। ক্রমেই যেন বেশ অস্থির হয়ে উঠল মনটা। এদিকে বাড়ি ফিরে যেতেও মন টানে না। এর মধ্যে অনেক ছোট ছোট ঘটনাও ঘটেছে, যা তোমাদের আগেও আমি বলেছি। যাই হোক, মাতু পাগলির কাছ থেকে চলে আসার পর মাসখানেকের ওই পরেরই কথা আর কি। এক সাধুর আখড়ায় মাটি কামড়ে পড়ে আছি দিন 15 ধরে। সাধুর ওই ভাই ফরমাস করি আর কি, আর বাকিটা সময় নদীর পাড়ে বসে থাকি। দীক্ষার পাঠ শুরু হয়নি বললেই চলে, এমনকি এখানে থেকে আমার কোনো আদতেই দীক্ষা লাভ হবে কি না সেটাও সঠিকভাবে বুঝতে পারছিলাম না। একটা সময় বেশ অস্থিরই হয়ে উঠলাম। তোমাদের তো আগেই বলেছি, এক জায়গায় আমার মন বেশি দিন টিকতো না। সেখানে এই সাধুর কাছে শুধু শুধু পড়ে থাকার কোনো মানেই হয় না। যদিও কোনো লাভের লাভ কিছু হতো সেটাও না হলে কথা ছিল, তা তো নয়, বরং শুধু শুধু মাটি কামড়ে পড়ে আছি। তাই ঠিক করলাম অনেক হয়েছে, আর না। আজ রাতেই সাধুকে বলে কাল সকাল সকালই নিজের পথ ধরব। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, চারিদিক অন্ধকার। আমিও উঠে বললাম। আখড়ায় ফিরে এসে দেখি সাধু ধুনির সামনে বসে একটু পরপর করে ওই গাজায় দম দিচ্ছিলেন। আমি পাশে গিয়ে বসলাম। আমার আসার শব্দ শুনেই বোধ হয় সাধু চোখ খুলে তাকালো আমার দিকে। তারপর আবারও ওই গাঁজায় একটা দম দিয়ে পুনরায় 2 চোখ বন্ধ করে ঝিম ধরে বসে রইল। বেশ কিছুক্ষণ এভাবেই কাটলো। তারপর সাধু গম্ভীর কণ্ঠে বলল, তোমাকে তো আগেই বলেছি, এইসব বিদ্যা তোমার জন্য নয়। তুমি সংসার ধর্ম করো গিয়ে, তাতেই তোমার মঙ্গল। যেদিন থেকে পথে বেরিয়েছি সেদিন থেকে এই কথাটা শুনতে শুনতে আমার অভ্যাসে পরিণত হয়েছে। তাই আগে মন খারাপ হলেও এখন তেমন কিছুই মনে হয় না। আমি বললাম, চেষ্টা করলে কি কিছুই হবে না? হয়তো হবে, কিন্তু তার কোনো মূল্য নেই। দীক্ষা চাও তো? বেশ, আমি তোমাকে একটা তন্ত্রে দীক্ষা দেব। এতদিন ধরে এখানে ছিলে, কিছু না হোক কিছু পাওয়ার অধিকার আছে। আমি জানি তুমি পুরোপুরি সংসার ধর্ম পালন করতে পারবে না, আবার এই পথেও থাকতে পারবে না। এই দীর্ঘ সময় এই বিদ্যা তোমার অনেক কাজে লাগবে। বলেই সাধু আমাকে কয়েকটা শব্দের মন্ত্র শিখিয়ে দিল। সামান্যই কয়েকটা কথা, সেটা আর তোমাদেরকে বললাম না, কারণ মন্ত্রই হলো তন্ত্রের নিম চাষ। বেশ কয়েকবার মন্ত্রটা পড়ে এবং আমার থেকে শুনে তারপর সেই সাধু বলল, মনে রেখো, খুব কাজে দেবে। তবে কেন জানি না আমার মনে হচ্ছে এ বিদ্যা তুমি বেশি দিন রাখতে পারবে না। সাধুর এই অনুমানই সত্যি হয়েছিল। অতিরিক্ত কৌতূহলের বশে এই বিদ্যাটিও বেশি দিন আমি আর ধরে রাখতে পারিনি। নতুন কিছু শিখলে, নতুন কিছু জানলে মনের ভেতরে একটা জিনিসের উপর কেমন যেন কৌতূহলই জন্মে যায়, আর তাতেই এই বিদ্যাটাও আমার গেল। সে যাই হোক, সেটাও আরো অনেক পরের ঘটনা। আজকে যেটা বলতে বসেছি সেটাই বরং বলি তোমাদের। পরের দিন সাধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। সাধু আসার সময় বলেছিল, আমি চাইলেই তোমাকে অনেক বিদ্যা শেখাতে পারতাম, শেখায়নি, কারণ এতেই তোমার মঙ্গল। তন্ত্র ঘরে বসে সংসারের মনোনিবেশ করার জিনিস নয়। চর্চা আর নিয়মের বেড়াজালে আবদ্ধ, সেটা তুমি পারবে না। সাধুর শেষ কথাগুলো আমার এই বয়সে এসে বড্ড মনে পড়ে। তিনি যেন আমার ভেতরের অবধি সমস্ত কিছুই পড়ে নিয়েছিলেন। যদি তাই না হবে তাহলে এত বছর পর কি হবে সেটা তিনি বুঝলেনই বা কি করে। পথে পথে হাঁটি,
কোথায় যাচ্ছি, কোথায় যাব, সব প্রশ্ন আমার কাছে অর্থহীন। এমনইভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ এক জায়গায় এসে শুনলাম এখান থেকে মাইল 2 পথ হাঁটলে একটা শ্মশান আছে। সেখানেই নাকি প্রতি বছর সাধুদের মিলন মেলা হয়, এবারেও নাকি হয়েছে। কথাটা শুনেই আমার এতদিনের গন্তব্য স্থির হয়ে গেল। সেখানকারই একজনের কাছ থেকে পথের ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লুম। পথ সমতল, হাঁটতে অসুবিধা হচ্ছে না। এই গতিতে হাঁটলে সন্ধ্যার আগে সেখানে পৌঁছে যাব। আর হলোও তাই। সন্ধ্যার আগেই পৌঁছে গেলাম শ্মশানে। শ্মশানের পাশেই একটা শ্মশানকালী মন্দির। লোকমুখে শোনা যায় মন্দিরে শ্মশানকালী খুবই নাকি জাগ্রত, আর তার একমাত্র কারণ প্রতি বছর এই সাধুদের মিলন মেলা। সবার ধারণা এই সাধুরাই শ্মশানকালীকে জাগ্রত রেখেছে। মনে একটু দ্বিধাদ্বন্দ্ব নিয়েই মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। দ্বিধা এই কারণে, যেখানে প্রতি বছরই নির্দিষ্ট কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ এই মিলন মেলায় আমার মতো একজন অচেনা কাউকে নিশ্চয়ই কেউই গ্রহণ করবে না। আমি আশাও করি না তেমনটা। আমার উদ্দেশ্য তাদের দূর থেকে পর্যবেক্ষণ করা, এবং এই মিলন মেলা যখন ভাঙবে তখন অন্তত একজনের সান্নিধ্য লাভ করা। যদিও সম্ভাবনা খুবই কম, কিন্তু তোমাদের তো বললামই, ঘটনাটা ঘটেছিল আমার প্রথম জীবনে, যখন আমি সবে মাত্র ওই মাতুবাগলির সাক্ষাৎ পেয়েছিলাম। তাই এই সব বিষয় নিয়ে আমার কৌতূহল তখন অনেকটাই বেশি। মন্দিরের আশেপাশেই কাউকে দেখতে পেলাম না। দরজার ফাঁক দিয়ে দেবী প্রতিমা দেখা যাচ্ছে। আমরা যেমন কালী মূর্তি দেখি ঠিক তেমনই, ভিন্নতা কিছুই নেই। সামনে এগিয়ে গিয়ে ভেতরে কেউ আছে কিনা সেটা দেখার জন্য এক পা সামনে দিয়েছি, এমন সময় পেছন থেকে একটা কণ্ঠস্বরে খানিকটা চমকেই উঠলাম। কে তুমি? পিছনে ফিরে তাকিয়ে দেখলাম একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। কপালে চন্দনের ফোঁটা, আর বেশভূষা দেখে বুঝলাম ইনি এই মন্দিরে নিত্য পূজা করেন। বললাম, নমস্কার, আমি এসেছি ওনাদের খোঁজে আর কি, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পেলাম না। ওনারা তো চলে গেছে। কথাটা শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু কি আর করার। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, এই সময় আর গ্রামে গৃহস্থের বাড়িতে যাওয়া ঠিক হবে না। যদিও এখানে কোনো মতে রাত কাটানো যায়, তাহলে সকালবেলা আবার বেরিয়ে পড়াও যাবে, এটা ভেবেই বললাম। আগে আমি তো অনেক দূর থেকে আসছি, আজ রাতটা কি এখানে থাকার অনুমতি পাওয়া যাবে? রাতে কিছু খাবারও আছে, তাই সে চিন্তা আপাতত নেই, রাতে ঠাঁই পেলেই হয়। পুরোহিত একবার আমার দিকে তাকালেন, তারপর বললেন, দেখে তো ব্রাহ্মণ ঘরের ছেলে বলেই মনে হচ্ছে, তবে এখানে একটু দাঁড়াও, আমি আসছি। বলেই পুরোহিত ধাপ দিয়ে উঠে মন্দিরের ভিতরে চলে গেলেন। আমি দাঁড়িয়েই থাকলাম। মিনিট 5 পর এসে বললেন, এখানে থাকাটা ঠিক হবে না। আমার বাড়িতে আমি একমাত্র মানুষ। চলো চলো, ওখানেই থাকবে তুমি। আমি আর আপত্তি করলাম না। সত্যি বলতে কি, এতে আমার ভালোই হলো। হাঁটতে হাঁটতে বেশ কিছুক্ষণ কথাবার্তাও হলো। কথায় কথায় জানতে পারলাম পুরোহিতের নাম মণিরতন ঠাকুর। আমি যদিও ভেবেছিলাম তিনি এই মন্দিরের নিত্য পূজা করেন, কিন্তু আসলে তেমনটা নয়। এই মন্দিরে নিত্য পুজো সেইভাবে হয় না। গ্রামে মন্দির আছে, লোকে সেখানে ধর্মকর্মের সকল কাজ সারে আর কি। এখানে কেমন ওই মাঝে মাঝে ওই পুজোই হয় আর কি। তাছাড়াও শ্মশান কালীর মন্দিরে নিত্য পুজোর দরকারও হয় না। তাই মাঝে মাঝে মণিরতন ঠাকুরও আসেন এখানে। তিনি পুরোহিত ঠিকই, কিন্তু সেটা গ্রামের মন্দিরেরই। কথা বলতে বলতে সে দাঁড়ালাম পুরোহিত মশাইয়ের বাড়ির সামনে। একচালা বাড়ি, পাশাপাশি দুটো দরজা। গাড়ি একটা খুলে আমরা ভেতরে প্রবেশ করলাম।
ঘরের ভেতরে একটা হ্যারিকেন টিম টিম করে জ্বলছিল। এইবার মণিরতন ঠাকুরের হাতের ছোঁয়ায় আগুনের জোর খানিকটা বাড়ল। তক্তপোষের উপর বসে দুজনের মধ্যেই কথাবার্তা চলতে লাগলো, বেশিরভাগই ওই গ্রামের কথা। সেটা এক পর্যায়ে দাঁড়ালো ধর্মের গভীর সব তথ্যে। মণিরতন ঠাকুর যে ধর্মের বিষয়ে গভীর থেকে গভীরতম জ্ঞান রাখেন তারই ছাপ ফুটে উঠতে লাগলো ওনার বলা প্রতিটি কথায়। সেই সাথে এটাও বুঝতে পারলাম যে তিনি কথা বলার মতো লোক পান না, আর তাই এতদিন পর একজন মনোমত শ্রোতা পেয়ে যেন এতদিনে জমানো ভেতরে সব কথাই উগরে দিচ্ছেন। যদি তাই না হতো তাহলে এত কম সময় আমার মতন একজন অচেনা অজানা যুবককে তিনি এত কথা বলবেনই বা কেন? কথা বলতে বলতেই হঠাৎই মণিরতন ঠাকুর প্রশ্ন করলেন, তুমি দর্শনচারী বলে কোনো বিদ্যার কথা শুনেছ? ওনার হঠাৎ এই প্রশ্নে আমার কেমন যেন মনে পড়ে গেল মাসখানেক আগেকার দেখা সেই সাধুর কথার সঙ্গে, যার কথা তোমাদের ঘটনার প্রথমেই বলেছিলাম। তোমরা হয়তো ভাবছো আমি কেনই বা সেই সাধুর কথা বললাম, তার সাথে এই ঘটনারই বা কি সম্পর্ক? তবে হ্যাঁ, সম্পর্ক আছে, আর সেটাও খুব গভীর সম্পর্ক, যা এইবার তোমরা বুঝতে পারবে। মণিরতন ঠাকুর আমাকে যে বিদ্যার কথা বললেন সেই বিদ্যার শুধু নামই শুনিনি, বরং সেই বিদ্যা আমার আয়ত্তেও আছে। সাধু সেদিন রাতে আমাকে যে বিদ্যা দীক্ষা দিয়েছিলেন সেটাই হলো মণিরতন ঠাকুরের বলা দর্শনচারী। আমি পুরোহিতের দিকে তাকালাম, বললাম, হ্যাঁ শুনেছি, কিন্তু কেন বলুন তো? এ বিদ্যা এমন এক বিদ্যা যার সাহায্যে তুমি অনেক দূরের সব কিছু দেখতে পারবে তোমার চোখের সামনে, এমনকি যেটা এখন সেখানে ঘটছে সেটাও। সাধু নিজের আঁকড়ায় গাঁজায় দম দিতে দিতেই এই একই কথা আমাকে বলেছিল। সেই সাথে আরেকটি কথাও বলেছিল যেটা হয়তো মণিরতন ঠাকুর জানেন না, কিংবা জানলেও আমাকে বলতে চান না। আর সেটা হলো শুধু সেই জায়গাটা চোখের সামনে ফুটিয়ে তোলাই নয়, বরং চাইলে সেখানে নিজের উপস্থিতিও ঘটানো সম্ভব, কিন্তু সেটা কেবলই একতরফা। ধরো আমি এখন কল্পনা করছি যে আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামে। জায়গাটা তো আমার চেনা, সবই চিনি, যদিও এত বছরে অনেক কিছুই বদলে গেছে আর কি। রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে, আমি তাকে এখান থেকেই ডাকলাম। সে শুনতে পাবে ঠিকই, কিন্তু আমাকে দেখতে পাবে না। যদিও এটা খুব বেশি সময়ের জন্য নয়, ওই কয়েক মুহূর্তের জন্যই আর কি। তারপর আবার চোখ খুললে আমাদের এই সামনে। কথায় কথায় অন্যদিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আসল ঘটনায় আসি। হ্যাঁ, মণিরতন ঠাকুর হঠাৎই আমাকে এই দর্শনচারীর কথা কেন জিজ্ঞাসা করলেন সেটাই বুঝতে পারলাম না। তবে কি তিনি এই বিদ্যাটি নিজের আয়ত্ত করেছেন? প্রশ্নটা করতেই তিনি বললেন, না, আমি এ বিদ্যা অর্জন করতে পারিনি। সত্যি বলতে কি সবাই পারেও না। বিশেষ বিশেষ লক্ষণ আর বিশেষ কিছু তিথি নক্ষত্রের সাথে মিললে তবেই কোনো দিব্য সাধু বা মহাসাধক, যিনি তন্ত্র আর সাধনার বলে নিজেকে নিয়ে গিয়েছেন অন্য মাত্রায়, ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতরে, এমন বৈশিষ্ট্যের গুরুত্ব থেকে এই দীক্ষা নেওয়া যায়, অন্যথায় নয়। আমার ভাগ্যে এমন কারোর দেখা মেলেনি, আর মিলবে বলেও আশা নেই। মণিরতন ঠাকুরের এই কথা শুনে আমি মুহ্যমানের মতো বসে থাকলাম। ওনার কথাই যদি সত্যি হয় তাহলে তিনি এতদিনে যার সাক্ষাৎ পাননি সেটা আমি না চাইতেও পেয়ে গিয়েছি, আবার হারিয়েও ফেলেছি। সাধু যখন আমাকে কোনো দীক্ষা না দিয়ে শেষ পর্যন্ত দর্শনচারী দীক্ষা দিয়েছিল, তখন ভেবেছিলাম এ তুচ্ছ বিদ্যা হয়তো সামান্যই। কিন্তু এইবার মণিরতন ঠাকুরের মুখেও একই বিদ্যার কথা শুনে আমি বেশ অবাকই হলাম,
যদিও আমি এই বিষয়ে কিছুই বললাম না, কারণ কথাটা বলতে গিয়ে মণিরতন ঠাকুরের চেহারায় একটা হতাশা দেখেছিলাম। তিনি যে অনেক বছর ধরে এর অপেক্ষায় আছেন সেটা বুঝতে পারলাম। আর তাই তিনি এতদিনে যা পাননি তা আমার মতন ওই ছেলে ছোকরা পেয়েছে সেটা জানলে হয়তো ওনার খারাপই লাগতো। নিজের সাধনার বিদ্যা বুদ্ধির উপর সন্দেহ জাগত। শুধু শুধু একজনের মন খারাপের কারণ হতে আমার মোটেই ইচ্ছা করলো না। অনেক রাত ধরে কথাবার্তা বললেন তিনি। তারপর একটা সময় উনি চলে গেলেন। বলে গেলেন রাতে উনি মন্দিরেই থাকবেন। আমি দরজা লাগিয়ে যেন শুয়ে পড়ি। পথের ক্লান্তি এমনিতেই ছিল, কিন্তু এতক্ষণ কথা বলতে বলতে সেই কথাও ভুলে গিয়েছিলাম। এবার উনি চলে যেতেই দু চোখে যেন ভর করলো রাজ্যের ঘুম। ঘুম যখন ভাঙলো তখন সকাল। বাইরে বেরিয়ে দেখি আশেপাশে কেউই নেই। গ্রামটা কেমন যেন নীরব। সাধারণত গ্রাম এমন হয় না। গ্রামের লোক সকাল সকাল উঠে নিজের কাজেই ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু এখানে তেমনটা দেখতে পেলাম না। মন্দিরটা পাশেই। এইবার সেদিকে এগিয়ে যেতে লাগলাম। পথে দু তিনটে বাড়ি, সবগুলো বাড়ির দরজাই ভেতর থেকে বন্ধ। ভেতর থেকে কোনো আওয়াজ বা শব্দও পেলাম না। অর্থাৎ লোকজন এখনো জাগেনি, আর নয়তো জেগেছে কিন্তু কোনো কারণে নিস্তব্ধ হয়ে গিয়েছে। এক পা দু পা করে এগিয়ে গেলাম মন্দিরের দিকে। মণিরতন ঠাকুরের বাড়ি থেকে মন্দিরের চূড়োর উপরিভাগ দেখা গেলেও হাঁটতে হয় বেশ খানিকটা। এর কারণ হিসাবে দেখলাম যে এদিকটায় বড় কোনো গাছ নেই, কিন্তু এতটা পথ আসার পরও একজন গ্রামবাসীরও দেখা পাওয়া অত দূরের কথা, কথাবার্তারও আবার শুনতে পেলাম না। যা গ্রামের পরিবেশে সম্পূর্ণই বিপরীত। মন্দিরের চাতালে এসে দেখলাম দরজার একটা পাট খোলা, যার অর্থ মণিরতন ঠাকুর এখনো ভেতরেই আছেন। এগিয়ে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে উকি দিতেই দেখলাম আমার ধারণাই ঠিক। বৃদ্ধ এখনো বসে আছেন দেবী মূর্তির সামনে। দরজায় কারোর পায়ের শব্দ পেয়েই বোধহয় এবার ফিরে তাকালেন। তারপর আমাকে দেখে বললেন, এসো ভেতরে এসো। ভেতরে গিয়ে ওনার পাশেই বসলাম ঠিকই, কিন্তু বৃদ্ধকে এবার দেখে গতকালের সাথে মেলাতে পারলাম না। দেখে মনে হলো এক রাতেই ওনার বয়স বেড়ে গিয়েছে বেশ খানিকটা। চোয়াল ঝুলে পড়েছে একটা অজানা দুশ্চিন্তায়। সেই দুশ্চিন্তার ভয়ের থেকেই আতঙ্কের ছাপ যে বেশি স্পষ্ট সেটা ওনার চেহারা দেখেই বুঝতে পারলাম। আমি বললাম, কি হয়েছে ঠাকুরমশাই? মণিরতন ঠাকুরের চেহারা আগে থেকে উদাস ছিল। এবার আমার প্রশ্নটা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপর কয়েকটা মুহূর্ত নীরবে কিছু একটা ভেবে নিয়ে তিনি বললেন, গোসাই বাড়ির গিন্নিটা কাল রাতে মারা গিয়েছে। মৃত্যু এক আদি সত্য, প্রকৃতির এক অমোঘ নিয়ম, যে নিয়মের ঊর্ধ্বে কেউই নন। গোসাই বাড়ির গিন্নির ক্ষেত্রেও তাই হয়েছে। লক্ষ্য করে দেখবে যে তোমার মন যতই ভালো থাকুক না কেন বা যতই প্রফুল্লে থাকুক না কেন, মৃত্যুর খবর শুনলে সবার আগে নিজের মৃত্যুর কথাই মনে আসবে। কিন্তু সব সময় সেটা দীর্ঘস্থায়ী হয় না। তাছাড়া যে মানুষটাকে আমি চিনি না, জানি না, কখনো কথাও হয়নি, তার মৃত্যু আমাকে খুব বেশি ব্যথিত করতে পারবেও না, এটা তো জানা কথাই। কিন্তু মণিরতন ঠাকুর এই গ্রামের মানুষ, তার কথা আলাদা। বৃদ্ধকে খানিকটা সময় দিলাম। যখন দেখলাম তিনি কিছুটা সামলে নিয়েছেন নিজে থেকেই, তখন তাকে প্রশ্ন করলাম, আসার সময় তো কাউকে দেখলাম না। গোসাইদের বাড়িটা কি গ্রামের অন্যদিকে? বৃদ্ধ পুরোহিত এতক্ষণে সোজা হয়ে বসেছিলেন। প্রশ্নটা শুনে এতক্ষণে আমার দিকে পুরোপুরি ঘুরে বসলেন। তারপর বললেন, রাতে তোমাকে দর্শনচারীর কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ আছে। কেন বলুন তো? এই ভয়টাই পাচ্ছিলাম।
এইবার বৃদ্ধের কথা আমার কাছে কেমন যেন লাগলো। গ্রামে একজন মারা গিয়েছে, এ তো স্বাভাবিক বিষয়। তার সাথে দর্শনচারীরই বা কি সম্পর্ক, আর সেটা ঠিক বুঝতে পারলাম না। বৃদ্ধ আবার বললেন, দর্শনচারীর বেশ কিছু আলাদা নিয়ম আছে, ধারাও আছে। তারই মধ্যে একটি হলো ভবিষ্যৎ দর্শনচারী। এ বিদ্যা এমন এক বিদ্যা যার ফলে কোনো কিছু ঘটার আগেই সাধক কিছুটা সময়ের জন্য তা চাইলেই দেখতে পারে। এর শেষ কোথায় বা শুরুটা হয়েছিল কিভাবে। আমি সেই শক্তি লাভের জন্যই সাধনা করি 10 বৎসর। আমি জানতাম বাঁধন ছুটবে, কিন্তু কবে, কখন আর কিভাবে সেটাই জানতাম না। আগেই বলেছি, এইবার বৃদ্ধের কথাগুলো আমার কাছে কেমনই মনে হলো আর কি। আর এমন ধারণা বাড়লো এইবারের কথাগুলো শুনে। বাঁধন ছুটেছে, কিসেরই বা বাঁধন ছুটেছে, আর কিভাবেই বা ছুটলো তা তো কিছুই বুঝতে পারলাম না। আমি যে ওনার কথার অর্থ কিছুই বুঝতে পারিনি, এটা বুঝতে পেরেই বোধ হয় তিনি বললেন, তুমি কি আজই চলে যাবে? আমার ইচ্ছে এটাই ছিল। তাছাড়া এখানে এসেছি সাধু সঙ্গ লাভ করার উদ্দেশ্যেই। সেটাই যখন হলো না, তখন আর শুধু এখানে পড়ে থেকে লাভই বা কি। কথাটা অবশ্য রাতেই মণিরতন ঠাকুরকে বলেছিলাম, কিন্তু কেন জানি না বৃদ্ধের কথায় খানিকটা কৌতূহল জন্মালো। আর তোমরা তো জানোই, কৌতূহলের বশভূত হয়ে বিপদ হবে জেনেও কিছু বা আমি কোনোদিনও হইনি। তাই বললাম, ইচ্ছে তো তেমনটাই ছিল, কিন্তু আপনার কথাবার্তা শুনে আমার কেমন যেন মনে হচ্ছে। কি হয়েছে সেটা কি বলা যাবে? যদিও বুঝতে পারছি যাই হোক না কেন ভালো কিছু হয়নি, কোনো বিপদ নিশ্চয়ই হয়েছে। সেটা কি বলবেন? তখনও মধুসুন্দরী দেবীর দেখা পাইনি। আগাম বিপদ বোঝার শক্তিটা দেবী দিয়েছিলেন। সেটাই ঘটনার বেশ কিছুদিন পরের কথা। তোমাদের তো বলেছি। এখন হয়তো ভাবছো তাহলে আমি বুঝতে পারলামই বা কি করে। অশুভ আর বিপদের আভাস পাওয়ার জন্য আমাকে সেই সময় তন্ত্রের সাহায্য নেওয়ার প্রয়োজনও হয়নি। কারণ আমার সামনে যে মানুষটা বসে আছে তার চোখে একটা আতঙ্ক এবং চেহারাতেও সেই ভাব ফুটে উঠেছে। সেই সাথে যুক্ত হয়েছে গ্রামেরই কারোর একটা মৃত্যু, তার উপর গ্রামের হঠাৎ এমন বদলে যাওয়ার জীবনযাপন। সব কিছু মিলিয়ে আর কিছু না হোক বিপদ যে কিছু একটা হয়েছে সেটা বুঝতে পারলাম। তবে সেই বিপদ যে ঠিক কি বুঝতে পারলাম না ঠিকই, কিন্তু বৃদ্ধের এমন ভ্যাকাশে মুখ দেখে এটুকু বুঝলাম যে সেটা নেহাতি মামুলি কিছু নয়। এবার বৃদ্ধ বললেন, গোসাই বাড়ির গিন্নিটা কিভাবে মারা গিয়েছে জানো? না, কিভাবে? উনি কি অসুস্থ ছিলেন? বলি। কথাটা শুনেই আমি চমকে উঠলাম। বলি? গোসাই বাড়ির গিন্নিকে বলি দেওয়া হয়েছে? মুহূর্তের মধ্যেই আমার দেহের পুরো ইন্দ্রিয় যেন স্থির হয়ে গেল। মনে হলো চারিদিকটা দুলছে অস্বাভাবিকভাবে। বাঁধন ছুটেছে তারানাথ, বাঁধন ছুটেছে। এরপরে কি হবে উনি ছাড়া আর কেউ বলতে পারবেন না, কেউ না। বলেই তিনি খানিকটা মাথার উপরে ইশারা করলেন, কিন্তু ততক্ষণে কিভাবে বলি হলো, কখন হলো, আর তাতে গ্রামের লোকেই বা কেন তো ভয় পাচ্ছে, আর মণিরতন ঠাকুরই বা কেন, তিনি বা তো আতঙ্কের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন কেন? এইসব প্রশ্ন আমার কাছে অর্থহীন, কারণ আমার সব প্রশ্ন আটকে গেছে একটি জায়গায়, আর সেটা হলো কার বাঁধন ছুটেছে। আমি নিজে থেকে কোনো প্রশ্ন করলাম না। বেলা বাড়ছে, কিন্তু বাইরে থেকে কোনো হইচই বা এই ধরনের কিছুই কানে আসলো না। গ্রামে এত বড় একটা ঘটনা ঘটার পর স্বাভাবিকভাবেই গ্রাম এতটা শান্ত থাকার কথা নয়, যদি না সেই ঘটনাটা মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করে।
কিন্তু তবুও একটা কথা বুঝতে পারলাম না, মানুষের মনে ঠিক কতটা ভয় আর আতঙ্ক জমা হলে এমন নিস্তব্ধতা হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে মণিরতন ঠাকুরের চেহারার আতঙ্কের ছাপটা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে সেখানে একটা মৃদু অস্থিরতার সৃষ্টি হলো। দেখে মনে হচ্ছে এখনো কারোর আসার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও সেই কাঙ্ক্ষিত মানুষটা আসছে না। মাঝে মাঝে তিনি খোলা দরজা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছেন। বার দুয়েক নিজে উঠে গিয়ে বাইরেটাও দেখে আসলেন। বললেন, এতক্ষণে তো এসে পড়ার কথা, এখনো আসছে না কেন? চলো তো তারানাথ, একবার গিয়ে দেখি কাউকে পাই কিনা। কোথায় যাবেন? দেহ আর কতক্ষণ এভাবে ফেলে রাখা যায়? লোকজন জোগাড় করে গ্রামে আনার ব্যবস্থা করতে হবে। এইবার বুঝলাম বৃদ্ধের এমন অস্থিরতার কারণটা আসলে কি। কারণ আর কিছুই না, গোসাই বাড়ির গিন্নি যিনি মারা গিয়েছেন তার দেহটা এখনো ঘটনাস্থলেই পড়ে আছে। গ্রামের লোক তো দূরের কথা, নিজের বাড়ির লোকও সেই দেহ গ্রামে আনার সাহস পায়নি। বেশ কয়েকটা বাড়ির দরজায় গিয়ে মণিরতন ঠাকুর ডাকলেন ঠিকই, কিন্তু সেই ডাক শুনে দরজা খুলে দেওয়া তো দূরের কথা, ভেতরে থাকা মানুষগুলো যেন আরো সিঁধিয়ে গেল। ফিরতি আওয়াজ আসলো না এতটুকুও। অবশেষে গোসাই বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা বিশাল, দুতলা মাটির তৈরি, খাড়া টিনের চালা, দেওয়ালে আলকাতরা লেপটানো, বোঝায় যে বেশ অভিজাত গৃহস্থ। পরে অবশ্য মণিরতন ঠাকুরের মুখেই শুনেছিলাম গোসাইরা একটা সময় ইংরেজদের হয়ে কাজ করত, ব্যবসাও ছিল বড়, সেখানেই টাকা কামিয়েছিল প্রচুর। একটা সময় তারা এখানে এসে স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে। চিন্তামণি গোসাইয়ের সন্তান ছিল না, তাই ওনার মৃত্যুর পর সব সম্পদের মালিক এখন চিন্তামণির দুই ভাইপো, গোপাল ভট্ট আর রঘু ভট্ট। যদিও সম্পদ আগের মতো আর নেই, যা ইনকাম করেছিলেন তার বেশিরভাগই চিন্তামণি নিজের জীবন দশাতেই পুড়িয়েছেন। এখন যেটুকু আছে তাতে সম্মান নিয়ে বাঁচা গেলেও বিলাসিতা আর করা যায় না। তবে বাড়িটা এখনো আছে। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর যখন কেউই বাইরে আসলো না, তখন মণিরতন ঠাকুর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কেউ কি নিজের ইচ্ছায় সাক্ষাৎ মৃত্যুর সামনাসামনি হতে চায়? এই কথার অর্থও বুঝতে পারলাম না। দিনের আলোতে চেনা কণ্ঠ শুনেও লোকের মনে এমন ভাবনা আসবেই বা কেন? তবে একটা বিষয় বুঝলাম, আর সেটা হলো আমার এই সব প্রশ্নের উত্তর পাবো তখন যখন কার বাঁধন ছুটেছে এই ইতিহাস জানতে পারবো পুরোপুরি। কিন্তু যতটা মনে হচ্ছে এই ইতিহাস অনেক লম্বা, সেই সাথে ভয়েরও। যদি তাই না হতো তাহলে পুরো গ্রাম এমন রাতারাতি স্তব্ধ হয়ে গেল কোন কারণে? বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন বাড়ির দরজা খুলে কেউই বেরিয়ে আসলো না, তখন মণিরতন ঠাকুর ফেরার পথই ধরছিলেন। এমন সময় একটা খুট শব্দে তাকালাম। শব্দের উৎসকে লক্ষ্য করে দেখলাম যে কাঠের একটা ছোট্ট দরজা খুলে যাচ্ছে ধীরে ধীরে, আর তারই ফাঁক দিয়ে একজোড়া ভয়ার্ত চোখ তাকিয়ে আছে আমাদেরই লক্ষ্য করে। কিছুক্ষণ এমন ভয়ার্ত দৃষ্টিতে আমাদের ভালো করে দেখে নিয়ে সে চোখের অধিকারী ভয়ে ভয়ে প্রশ্ন করল, কে কে? ঠাকুর মশাই? হ্যাঁ, বাইরে এসো। এইবার আর অপেক্ষা করতে হলো না। বৃদ্ধের সাড়া পেয়ে লোকটি যেন এইবার ছুটে এসে দাঁড়ালো আমাদের সামনে। বলল, ডাক অনেক আগেই শুনেছি ঠাকুর মশাই, কিন্তু কিন্তু বের হতে সাহস হচ্ছিল না। এইবার এইবার আপনার সাড়া পেয়ে সাহস পেলাম। ঠাকুর মশাই রাতেও এসেছিল। কাউকেই পেলাম না, তুমিও গেলে না। দেহ তো আনতে হবে। কেই বা আসবে বলুন?
সবারই তো মৃত্যুর ভয় আছে। তা আছে জানি, কিন্তু কিন্তু তাই বলে তো আর দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না। আমার সাথে একজন আছে, আর দুইজন কি পাওয়া যাবে না? এই শেষের কথাটা বলেই মণিরতন ঠাকুর এইবার আমার দিকে তাকালেন, বললেন, তোমাকে তোমাকে চিনি না ঠিকই, কিন্তু ব্রাহ্মণ সন্তান, সাহসও আছে। আশা করি তোমার আপত্তি থাকবে না। এইসবে আমার কোনো আপত্তি কোনো কালেই ছিল না, এখনো নেই। জীবনে বহু স্থানে ঘুরেছি, অনেক জায়গায় থেকেছি, কখনো উঁচু নিচু দেখে পথ চলিনি। জাতপাতের হিসেব আমার কাছে অর্থহীন। চেষ্টা করা হলো যদি আরো দুজনকে পাওয়া যায়, কিন্তু ভয় কেউই আমাদের সাথে আসতে রাজি হলো না। যেখানে একটু আগে লোকে দরজা খুলতেই চাইছিল না, তাদের থেকে যে কোনো প্রকার সাহায্য পাবো না সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। অগত্যা আমরা তিনজনই একটা বাঁশের ভালা জাতীয় তৈরি করে রওনা দিলাম। যেতে হবে সেখানে যেখানে প্রথম দেখা হয়েছিল মণিরতন ঠাকুরের সাথে, শ্মশান কালীর মন্দিরে। গোসাই গিন্নির মুন্ডুহীন দেহটা নিয়ে কি হয়েছিল সেটা আর বললাম না, কারণ এই চিত্রনাট্যে মানবিকতা থেকে অমানবিকতার দৃশ্যই বেশি। শ্মশান থেকে বেশ খানিকটা দূরে একটা নদীর ধারে সেই মুন্ডুহীন দেহটা দাহ করে যখন ফিরে আসলাম তখন সন্ধ্যা। প্রথমে গ্রামের শ্মশানে দাহ করার কথা থাকলেও খুব বেশি লোক এতে সায় দিল না। হাজার হলেও যে মরার মাথাটা নেই তার দেহটা এখানে পোড়ানোর পক্ষে বেশি লোক কথা বলবে না। নদীর জলে স্নান করেই এসেছিলাম, আর তাতেই সারাদিনের ক্লান্তি কেটে গিয়ে শরীরটা বেশ ঝরঝরেই লাগছে, কিন্তু মাথার ভেতরে অনেকগুলো প্রশ্ন। এইবার সব কিছু মিটে যেতেই মণিরতন ঠাকুরকে ধরলাম চেপে। আচ্ছা, এবার বলুন তো ঠাকুর মশাই, কি হয়েছে? কিছু কিছু যদিও বুঝতে পারছি, কিন্তু বাকিটাও তো শোনার আগ্রহ হচ্ছে। এরপর মণিরতন ঠাকুর প্রদীপের আলোয় বসে যে অতি আশ্চর্য ঘটনার বর্ণনা দিলেন তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বসে রইলাম মুহ্যমানের মতো। বছর তিনেকের আগের কথা। হঠাৎই গ্রামের এক জেলে, যে কিনা সকালবেলা শ্মশানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, উদ্দেশ্য রাতে জাল ফেলে এসেছে, এইবার সেই জাল তুলবে। কিন্তু হঠাৎই তার চোখে পড়ে মন্দিরের হাড়ি কাঠের জায়গাটায় কিছু একটা পড়ে আছে। প্রথম দিকটায় খুব একটা আগ্রহ না দেখালেও যখন মাটিতে পড়ে থাকা জিনিসটার পাশে কয়েকটা শেয়ালকে দাঁড়িয়ে থাকতে দেখলো, তখন সে এগিয়ে আসলো। গ্রামের শ্মশান, গ্রামের মন্দির, আর তাছাড়া জগদ্দর জেলের কাছে এটা বাড়ির মতোই, কারণ সে নিজে পেশায় জেলে। কত রাত সে এই মন্দিরের চাতালে বসে ঢুলেছে, বর্ষার সময় আরো বেশি। টিপ টিপ বৃষ্টি দেখে নদীতে এসে বৃষ্টির বেগ জুড়ে পড়তে শুরু হলেই একমাত্র আশ্রয় এই মন্দির, যদিও তখন সাথে কেউ না কেউ থাকেই। সে খানিকটা কৌতূহলী হয়েই এগিয়ে গেল। হঠাৎই একজন মানুষের উপস্থিতি টের পেয়ে চারপায়ে জন্তুগুলো পালিয়েও গেল। আর যেতেই জন্তুগুলো এতক্ষণ যেদিকে তাকিয়েছিল লোলুপ দৃষ্টিতে, এইবার জগদ্দর সেদিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল। ভয়ে আতঙ্কে টলে গেল তার দুটো পা। হাঁড়ি কাঠের ঠিক পাশে পড়ে আছে একটা দেহ, যে দেহ থেকে মুন্ডুটা এখন অদৃশ্য। জলের স্রোতের মতো রক্ত বয়ে গিয়ে এখন জমাট বেঁধে গিয়েছে স্থির হয়ে। এমন ঘটনা বাতাসের আগে পৌঁছায়। দেখতে দেখতে মন্দিরের চত্বরে লোকে লোকারণ্য হয়ে উঠল। সবার চোখই অবাক বিস্ময় স্থির। মাথাহীন দেহটা প্রথম দিকে চিনতে না পারলেও ভিড়ের ভেতর থেকে একজন বলল, আরে এটা মাধব না? হ্যাঁ, আরে তাই তো, এ তো মাধব বলেই তো মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এ তো মাধব। হ্যাঁ হ্যাঁ, মাধবী এটা, মাধবী এটা। কথাটা ছড়িয়ে গেল বাতাসের সাথে। একটু পর পাশের গ্রাম থেকে খবরটা আসলো। মাধবের বউ জানিয়েছে মাধব রাতে বেরিয়েছিল
কিন্তু এখনো ফিরে আসেনি। মাধবের বউও আসলো, আর সেই মুন্ডহীন দেহটা দেখে প্রথমে আটকে উঠল, তারপর কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল পাশে। এই ঘটনার ঠিক 7 দিন পর শুরু হলো আসল ঘটনা। হঠাৎই আশেপাশের গ্রাম থেকে এমনকি পলাশপুরেও শুরু হলো একই ঘটনা। রাতে এসে চেনা স্বরে চেনা লোক ডাকে, দরজা খুলে দেখে সত্যি মানুষটা চেনা, আর সেটা ভেবেই লোকে বাইরে চলে যায়, কিন্তু ফিরে আর আসে না। লোকটি কার সাথে গেল, কেন গেল, সেটার আর কোনো খোঁজ খবরও পাওয়া যায় না। প্রথম দিকে লোক কেবল চেনা ডাক শুনেই বের হতো, কিন্তু বিষয়টা জানাজানি হলে সেই ডাক শুনলেও বাড়ি থেকে কেউই বের হলো না। তখন ঘটলো আরেকটা ঘটনা। আগে শুধুই চেনা কণ্ঠে ডাকতো, কিন্তু এইবার শুধু কণ্ঠটাই চেনা নয়, বরং যে ডাকছে সে মানুষটাও চেনা। আর রবিনেরও ভুলটা হয়েছিল সেখানেই। দরজা খুলে দেখলো উঠোনে দাঁড়িয়ে আছে প্রবীর, কাঁধে জাল। প্রবীরের আসার কথা ছিল আরো পরে, এখন খাওয়া দাওয়া শেষ হয়েছে। ইচ্ছে ছিল একটু গড়িয়ে নিয়ে রবিন নিজেই যাবে প্রবীরের বাড়িতে, কিন্তু সে যখন তার আগে এসে উপস্থিত তখন আর শুয়ে কাজ নেই। কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়েছিল। যেতে হবে নদীর ধারে, টিপটিপ বৃষ্টি পড়ছে। রবিনের এতক্ষণ মাথাটা কেমন ঝিমঝিম আর টলমল করলেও বেশ কিছুক্ষণ পর বৃষ্টির মধ্যে হাঁটার পর শরীরটা কেমন যেন করে উঠল। মনে হলো সে যেন মাত্র ঘুম থেকে উঠেছে, আর এতটা পথ সে এসেছে ঘুমের ঘোরেই। বৃষ্টির জলে মাঠঘাট ছলছল, আর তাতেই প্রতিটা পদশব্দ উঠছে উচ্চস্বরে। রবি নিজে থেকে কথা বললেও রবির কোনো কথা বলছে না দেখে সন্দেহটা হলো প্রথমে। আর তার থেকে বড় কথা হলো সে এতক্ষণ লক্ষ্য করেনি, জলে তার পায়ের শব্দ হলেও প্রবীরের হাঁটার সময় কোনো শব্দ হচ্ছে না। এবার বুকটা ধরাস করে উঠল রবিনের, কিন্তু সে ভীতু নয়, সাহসী ছেলে। গ্রামে 10 জন সাহসী যুবক থাকলে তাদের মধ্যে রবিন একজন। সে জানে মৃত্যু তার খুব কাছে। বেশ খানিকটা দেরি হয়েও গিয়েছে, সামনেই মন্দির। এই সময় আবারও দৌড়ে গ্রামে যাওয়াটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না, কারণ যে অশরীরীর পা মাটিতে পড়ে না তার সাথে দৌড়ে পারা যাবে না। কিন্তু মৃত্যুকে কেউই সহজে গ্রহণ করতে চায় কি? চায় না। রবিনও শেষ চেষ্টা করল। বর্ষার সময় রাতে নদীতে মাছ ধরতে অনেকেই আসবে, তার উপর এইবার বৃষ্টিটাও বেশি, তাই নদীর জল উঠে এসেছে উপরে। মাঠ ঘাট ভরে উঠেছে মাছে। সে একবার আশপাশে তাকালো, একটা আলোর দেখা পাওয়া যায় কিনা সেটা দেখতে, কারণ রাতে মাছ ধরতে হলে আলো লাগবেই। হাঁটার গতি কমে এসেছিল আগে, এইবার আরও কমে আসলো, কারণ একটু দূরেই একটা আলো মাঝে মাঝে জ্বলে উঠে আবার নিভেও যাচ্ছে। কিন্তু অসুবিধে এই যে রাতের অন্ধকারে আলোটা এখান থেকে ঠিক কতটা দূরে সেটা বুঝতে পারলো না। তবে একজন মানুষ যে সেখানে আছে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না। ডাকলে শুনতে পারবে কি? এইসব ভাবতে ভাবতে হঠাৎই কোনো কিছু না ভেবেই দিক দিগন্তে কোনো কিছু লক্ষ্য না করেই উল্টো দিকে, যেখানে একটু বাদে বাদেই আলো জ্বলছে, সেই দিকে দৌড়তে শুরু করলো রবি, আর সেই সাথে বুক ফাটা চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে আছো, কে আছো, কেউ কোথাও আছো, বাঁচাও। মুহূর্তের মধ্যে নির্জন ফাঁকা মাঠের কোনায় কোনায় জ্বলে উঠল টর্চের আলো। রবিন এতক্ষণে লক্ষ্য করেনি লোক একজন নয়, বেশ কয়েকজনের একটা দল একসাথে মাছ ধরছে। তারাও হঠাৎ এমন চিৎকারে নিজেদের কাজ বাদ দিয়ে চিৎকারটা যেদিক থেকে আসছিল সেই দিকে ছুটতে শুরু করেছে। আশেপাশের গ্রাম থেকে যে মাঝে মাঝে লোকজন উধাও হয়ে যাচ্ছে সেটা সবারই জানা, আর তাই সবাই সবসময় সতর্ক আর ভিড় হয় দল বেঁধে। রবিন ভেবেছিল সেই অশরীরও তার দিকেই ছুটে আসবে, কিন্তু তেমনটা আর হলো না। হলো না কারণ ছায়া কখনো কোনো অনিষ্ট করতে পারে না। হ্যাঁ, ঠিকই শুনছো, ছায়া। আর এই ছায়াকে শুধুমাত্র একজনে নিয়ন্ত্রণ করে। এই ছায়া শক্তি বলতে আর কিছুই নেই, শুধুমাত্র পাশাপাশি চলা ছাড়া। দেখতে দেখতে সবাই এক জায়গায় জড়ো হলো।
এবং ঘটনাটা শুনে একজন বলল, তুমি যাচ্ছিলে কোন দিকে? ওই ওই তো ওই ওই মন্দিরের দিকে। কথাটা বলতে বলতেই একটা বিকট বুক ফাটা মরণ আর্তনাদে কেঁপে উঠল পুরো মাঠ। আর্তনাদটা এসেছে মন্দিরের দিক থেকে, আর কোনো কিছু না ভেবে ছুটতে শুরু করলো সবাই। এমন সময় এমন একটি সিদ্ধান্ত নেওয়া সহজ কিছু ছিল না, যেখানে এর আগে বেশ কয়েকটা ভয়ের ঘটনা ঘটেছে। কিন্তু লোকবল বেশি হলে কোনো কিছুই আটকায় না, সবাই ছুটল সেদিকেই। আর গিয়ে যে দৃশ্যের সাক্ষী হলো সেটা দেখে এতক্ষণের মনোবল, সাহস আর ক্রোধ বদলে গেল আতঙ্কে। মন্দিরের চাতালে পড়ে আছে একটা মুন্ডহীন দেহ। মাথাটা কোথাও খুঁজে পাওয়া গেল না। আগের বারে মুন্ডুটা আলাদা করা হয়েছিল খাড়ার আঘাতে, কিন্তু এই দেহ থেকে মুন্ডুটা খাড়ার আঘাতে নয়, কেউ যেন মুচড়ে ছিঁড়ে নিয়েছে। রক্তের স্রোত বইছে চারিদিকে, বৃষ্টিটাও বেড়েছে, আর সেই বৃষ্টির জলেই রক্ত ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। যেন কেউ চায় না এমন অপবিত্র রক্ত লেগে থাকুক মন্দিরের সীমানায়। বৃষ্টি প্রথমে বাড়ল, তারপর যেন তাণ্ডব শুরু করলো। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন একেবারে বারুদের গোলার মতো। সবাই মন্দিরের ভেতরে আশ্রয় নিল ঠিকই, তবে দেহটা পড়ে থাকলো সেখানেই। কিন্তু কতক্ষণই বা এভাবে অপেক্ষা করা যায়? সকাল হলো, দেখতে দেখতে দুপুরও হলো, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই। দুপুরের দিকে বৃষ্টির সাথে শুরু হলো ঝড়। প্রকৃতি যেন মেতে উঠল তাণ্ডব লীলায়। বিকেল নাগাদ বৃষ্টি আর প্রকৃতির এমন তাণ্ডব যখন খানিকটা কমে আসলো, তখন সবাই লোকটির পরিচয় জানার জন্য খোঁজ করতে লাগলো। লোকটি যেই গ্রামের তো নয়, এমনকি আশেপাশের গ্রামের নয় সেটাও বোঝা গেল পোশাক দেখেই। পরনে গেরুয়া বস্ত্র, গলায় একটা সাপের মুন্ডু নিয়ে তৈরি মালা ছিল, কিন্তু এখন সেটা মাথার অনুপস্থিতি টের পেয়ে দেহ থেকে ছিটকে পড়ে আছে হাড়িকাঠের পাশে। দেখতে দেখতে খবরটা ছড়িয়ে পড়ল চারিদিকে। লোকজনও আসলো, কেউ দেখতে পারলো, কেউ পারলো না। এমন বিভৎসতা দেখার শক্তি আর মনের জোর সব লোকের থাকে না। যাদের ছিল তারাই দেহটা কোনো মতে কলার গাছের ভেলায় তুলে ভাসিয়ে দিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ঘটনাই দেখলেন মণিরতন ঠাকুর। গ্রামে এমন বিভৎস ঘটনা কেন ঘটলো, কে ঘটালো, তার থেকে বড় কথা হলো লোকটি বা কে, আর মন্দিরের পাশে বসে কেমন সাধনা করছিল। এই সব প্রশ্ন বাকিদের কাছে গুরুত্ব না পেলেও মণিরতন ঠাকুরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সাধক পুজোর আয়োজনে ব্যর্থ হয়েছে, হয়তো হতো না, কিন্তু ক্রমাগত বৃষ্টির জল মাথায় পড়েই ঘোর কেটেছিল রবিনের। আর তাতেই যে অপদেবীর সাধনা করছিল সাধক, তিনি রুষ্ট হয়েই সাধকের মুন্ডুকে নিয়েছে নিজের ভেট হিসাবে। এর ফলাফল যে কতটা ভয়ঙ্কর তার কিছুটা তো সকলেরই জানা, কিন্তু আরও যে কিছু ঘটতে পারে সেটা বোধ হয় কারোরই কল্পনায় ছিল না। কিন্তু 3 দিন পর রবিনের দেহটা যখন পুকুর পাড়ে ঘাড় ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা গেল, তখন আরেকবার সবার কপালে আতঙ্কের ভাঁজ পড়ল। বিষয়টাকে যে একেবারে গা সারাভাবে দেখা আর উচিত হবে না, সেটা প্রথম বুঝতে পারলেন মণিরতন ঠাকুর। মন্দিরে বন্ধ হলো পুজো। আগে লোকে যেটুকুও বাঁচত সেটা এবার কমে আসলো। এভাবেই ভয় আর আতঙ্ক নিয়ে কয়েকদিন কাটলো। তারপর হঠাৎই গ্রামে হাজির হলেন এক সাধু। তিনি গ্রামে ঢুকেই প্রথমে গেলেন গ্রামের মন্দিরে। মণিরতন ঠাকুর সবেমাত্র সকালের পুজো শেষ করে বের হয়ে দেখলেন একজন সাধু দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে থেকেই বাতাসে কিছু শোকার চেষ্টা করছেন নাক টেনে টেনে। সাধুর এমন আচরণে মণিরতন ঠাকুর খানিকটা অবাকই হলেন। এগিয়ে গেলেন সাধুর কাছে আর বললেন, আপনি কে? সাধু কিন্তু এই প্রশ্নের কোনো জবাব দিল না, সরাসরি বললেন, গন্ধটা তো এখান থেকে আসছে না। এখানে কি আরো কোনো মন্দির আছে?
মণিরতন ঠাকুর সাধুর কথায় খানিকটা অবাকই হলেন। কিসের গন্ধের কথা বলছেন তিনি? আর তাছাড়া গন্ধটা যে মন্দিরের ভেতর থেকেই আসবে, অন্য কোথা থেকেও নয়, সেটাই বা তিনি বুঝলেন কিভাবে? উনি বললেন, শ্মশানের পাশে আরো একটি মন্দির আছে, কিন্তু কিন্তু কেন? গন্ধটা খুব খারাপ। এই গন্ধটা আমার বড্ড চেনা, কিন্তু তাই বা হয় কিভাবে? এ তো মণিরতন ঠাকুর আগের মতোই দাঁড়িয়ে থাকলেন। তিনি নিজেও তন্ত্রে বেশ গভীর জ্ঞান রাখেন, কিন্তু এই লোকটির কথাটা কেমন জানি ঠিক বোঝা গেল না। কিসের কথা বলছেন আপনি? মশান কালী। নামটা শুনেই মেরুদণ্ড সোজা হয়ে গেল মণিরতন ঠাকুরের। নামটা তিনি এর আগেও বেশ কয়েকবার শুনেছেন, পড়েছেন বিভিন্ন পুঁথিতে। আর পড়েছেন বলেই তিনি জানেন এই মরণভেদী সাধনার ভয়াবহতা। কয়েকদিন আগে মন্দিরের সামনে মুন্ডু ছেঁড়া দেহটা দেখেছেন তিনি, তাই বললেন, সে তো বড়ই ভয়ঙ্কর সাধনা। আর ঠিক সেই কারণেই আমি অবাক হয়েছি বেশি। এমন স্থানে এমন ভয়ঙ্কর সাধনায় বসেছিল কে? এইবার মণিরতন ঠাকুর আর কিছুই গোপন করলেন না, কারণ যিনি প্রথম দর্শনেই কেবলমাত্র গন্ধ শুকে সবটা বলতে পারলেন, তার কাছে ঘটনার বর্ণনা দিলে লাভই ক্ষতি হবে না, হলোও না। সবটা শুনে বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকলেন, তারপর বললেন, জেগে উঠেছে। 3টে বলি গ্রহণ হয়েছে, কিন্তু যেখানে সাধকই শেষ বলি, সেখানে সেই শক্তিকে নিয়ন্ত্রণ করবে কে? কিন্তু সাধক নিজে থেকে যদি আবারও সেই শক্তিকে পাতালে না পাঠায়, তাহলে দুনিয়ার আর কারো শক্তি নেই সেটা করে। লাগামহীন কোনো অপশক্তি, বিশেষ করে যে শক্তিকে জাগানো হয়েছে কোনো ক্ষতির উদ্দেশ্যেই, তা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তো দেখেছেন রবিন নামের ছেলেটির সময়। চিহ্নিত করা প্রাণের উপরই যদি তার একটা ক্রোধ থাকে, তাহলে বাকিদের কথা ভাবলে আমি শিউরে উঠছি। এখন কি আর কোনো উপায়ই নেই? আছে, উপায় আছে, কিন্তু তা খুবই কঠিন পন্থা। কিন্তু সেটা কেবল সেই শক্তিকে এখানে কোথাও একটা বেঁধে রাখার জন্য। কিন্তু আবারও যদি কেউ সেই তন্ত্রের জাল ছিন্ন করে, তাহলে কিন্তু মহা বিপদ। বিপদ? কেমন বিপদ? তখন এই শক্তি এমন রূপ ধারণ করবে যাকে আটকানো প্রায় অসম্ভব। নিজের সাধকের বলি গ্রহণের ফলে যে আত্মার মুক্তি ঘটে, তা অতীব ভয়ঙ্কর। এখনো সে খুব বেশি শক্তিশালী হয়ে উঠতে পারেনি। ঘুরছে দীর্ঘদিন বন্দি থাকা দিক না চেনা পায়রার মতো। এখনই সুযোগ, আর যে দেরি করা যাবে না। ঘন্টা খানেকের মধ্যেই পরিস্থিতি এমন দাঁড়ালো যে লোকটি কে, কোথা থেকে এসেছে, কেনই বা এসেছে, এর কিছুই জানা হলো না। মণিরতন ঠাকুরও জানার সুযোগ পেলেন না। মণিরতন ঠাকুরের থেকে শুধু তিনি শ্মশানের পথটা দেখে নিয়েই বললেন, কাল সকালের আগে যেন সেদিকে কেউ না যায়। যাই হয়ে যাক না কেন, রাতের বেলা যেন একটি মানুষও ঘরের বাইরে পা না রাখে। আর হ্যাঁ, সকালে আপনি একবার যাবেন। বলেই সাধু সেদিকে হাঁটতে লাগলেন। মণিরতন ঠাকুরের আর সেদিকে যাওয়া হলো না। ভেবেছিলেন তিনিও একবার নিজে যাবেন সাধুর সাথে, কিন্তু সাধুর শেষ কথাগুলোও এমন কিছু ছিল যা ভেতর অবধি কাঁপিয়ে দিয়ে গেল বৃদ্ধের। একটা ভয়,
কিন্তু ভয়টা কিসে সেটা বুঝতে পারলেন না। সাধু যখন বেশ খানিকটা এগিয়ে গিয়ে চোখের আড়াল হলো, তখন হঠাৎই তার মনে পড়ল সাধু তাকে সকালে যেতে বলেছে, কিন্তু কি কাজে সেটা তো শোনা হলো না। কথাটা মনে পড়তেই তিনি একবার সেদিকে যেতে গিয়েও থমকে দাঁড়ালেন। কেউ যেন মনের ভেতর থেকে বলছে, যেও না, গেলেই বিপদ হবে। এরপরের ঘটনা খুবই সামান্য। সেই রাতে শ্মশানের পাশের মন্দিরে ঠিক কি ঘটেছিল তা কেউই জানে না, কিন্তু সকালে মণিরতন ঠাকুর গিয়ে দেখলেন মন্দিরে কেউই নেই। মন্দিরের একপাশে একটা মোটা গাছের নিচে পড়ে আছে হাত পোড়া কাঠ, যা থেকে এখনো একটু একটু ধোঁয়া বের হচ্ছে, তবে তা অতি সামান্য। পাশেই কয়েকটা পাথর সাজানো, প্রতিটা পথ সিঁদুরে লেপটানো, এছাড়া আর কিছুই নেই। আগেই বলেছি, মণিরতন ঠাকুর তন্ত্রের গভীর জ্ঞান রাখেন। এইবার তিনি বুঝলেন সাধু তাকে কেন সকালে এখানে আসতে বলেছিল। সাধু রাতভর সাধনা তন্ত্রের বিভিন্ন কার্যাদি শেষ করেছে ঠিকই, কিন্তু আহুতি দেননি, আর এই কাজের দায়িত্ব দিয়ে গিয়েছেন এই বৃদ্ধ পুরোহিতকে। সবটা শুনে মণিরতন ঠাকুরকে বললাম, কিন্তু এর সাথে দর্শনচারীর কি সম্পর্ক? আর তাই আপনি এই শক্তির মাধ্যমে সেটা দেখতে চেয়েছিলেন, তাই তো? হ্যাঁ। মাথাটা খাড়ার আঘাতেই আলাদা করা হয়েছে, তার মানে কাজটা কোনো মানুষেরই, কোনো অপশক্তি খাড়া দিয়ে বলি দেবে না। সে তো অবশ্যই, কিন্তু সে কে? আগেরবার তো 3টে বলি দিতে হয়েছিল, কিন্তু এইবার তো সবে একটা, তার মানে এখনো সময় আছে। সময় নেই, একটি বলেই যথেষ্ট তন্ত্রের জাল ছিঁড়তে। বিষয়টা আমার ভালো লাগলো না। তন্ত্রের জালে আটকে রাখা কোনো এক অপশক্তিকে আবারও যে জাগিয়ে তোলা হয়েছে সেটা নিশ্চয়ই এমনি এমনি নয়। এখানে তোমাদের একটা কথা বলি, ভাবতে পারো মশান কালীকেই আমি বারবার অপশক্তি বলে সম্বোধন করছি। আসলে বিষয়টা কিন্তু তেমন নয়। কোনো একটা শুভ শক্তিকেও যদি ক্ষতি সাধনের জন্য নিজের আয়ত্তে আনা হয়, তাহলে সেটা অপশক্তি নয় কি? সে যাই হোক, আমার আর ফেরা হলো না, থেকে গেলাম সেখানে। গোটা গ্রাম যেখানে এমন বিপদের মুখোমুখি, তখন তাদের ফেলে নিজের জীবনের মায়া করে পালাতে আমার বিবেকে বাঁধল। যদিও তখন জানি না আমার এখানে কাজ কি। আগেই বলেছি, তখন আমার সবে শুরু। জানার মধ্যে তন্ত্র বলে শরীর বন্ধন করতে শিখেছি। হয়তো গণ্ডি কেটে দিলে তার ভেতরে কোনো অশুভ শক্তি ঢুকতে পারবে না, কিন্তু এতে আর কি হয়? সব কিছুরই তো একটা শেষ আছে। আর তাছাড়া আমি এখানে গণ্ডি কেটে দিলেই তো আর সেই অপশক্তি থেমে থাকবে না, অন্য জায়গায় যাবে। আর আমিও তো এখানে সারা জীবন সেই গণ্ডি পাহারা দিয়ে বসেও থাকতে পারবো না। তবুও থেকেই গেলাম। বিকেলবেলা মণিরতন ঠাকুরকে বললাম, রাতে আমি মন্দিরেই থাকবো, আর আপনি বাড়িতে থাকবেন, কেমন? প্রথমে একটু আপত্তি করলেন ঠিকই, কিন্তু পরে রাজি হলেন। গৃহে বসে সাধনা হয় না। যদি হতো তাহলে লোকে বিছানায় বসে বসে সারা জীবন সাধনা করত। আর তাই মন্দিরে থাকাটা আমার জন্য জরুরি, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথমবারের মতো দর্শনচারীতে বসব। আমি জানি না এই ক্ষেত্রে আমাকে সাধু কতটা শক্তি দিয়েছেন, আর তাই সেটাও একবার পরখ করা জরুরি। রাতে খাওয়া দাওয়া করে মন্দিরের চাতালে বসে পড়লাম। তারপর মনকে শান্ত করে গুরুর শেখানো মন্ত্র জপতে লাগলাম দু চোখ বন্ধ করে। বেশ কিছুক্ষণ তেমন কিছুই হলো না। বন্ধ চোখের সামনে কেবলই ধুধু অন্ধকার, কিন্তু হঠাৎই আমাকে চমকে দিয়ে জমাট বাঁধা সেই অন্ধকারের বুকে যেন কারা এসে একটার পর একটা ছবি আঁকতে শুরু করলো। প্রথমে আবজা আবজা হলেও পরে সেই অন্ধকার কাটিয়ে চোখের সামনে ফুটে উঠল মন্দিরের চাতালটা। দিনের আলোতে মন্দিরটা খুব ভালো করে দেখে নিয়েছিলাম, এইবার সেটাই উঠে আসলো চোখের সামনে। আর তারপরই আবার ধপ করে নিভে গেল আলো। চোখ খুলে তাকালাম, সামনে অন্ধকার। আবারও চোখ বন্ধ করলাম।
এইভাবে একবার চোখ খুলে একবার বন্ধ করতে করতে একটা সময় বুঝলাম সাধু সত্যিই আমাকে নিখুঁতভাবেই পড়ে নিয়েছিলেন। আর তাই তিনি জানতেন ভবিষ্যৎ নয়, বর্তমানও নয়, আমার প্রয়োজন অতীত। আর তিনি সেই শক্তি দিয়েছিলেন আমাকে। আর তাতেই কয়েক মুহূর্তের জন্য যে দৃশ্য ফুটে উঠেছিল তা গত রাতেরই। কয়েক মুহূর্ত বলছি ঠিকই, কিন্তু আমার কাছে সেই কয়েক মুহূর্তই যেন মনে হচ্ছিল কয়েক ঘন্টা। দেখলাম একটা ছায়ামূর্তি হেঁটে চলেছে ধীর গতিতে, ঠিক হেঁটে নয়, যেন শূন্যে ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে। ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে বসলো জ্বলতে থাকা আগুনের ধুনির সামনে। আর বসতেই সামনে বসে থাকা লোকটির চোখ খুলে গেল। আগুনের মতো জ্বলছে সেই চোখ। ঠোঁটটা খানিকটা নড়ল, আর তাতেই মহিলাটির দেহ খানিকটা কেঁপে উঠল। কাঁপতে কাঁপতেই বসে থাকা থেকে উঠে গিয়ে দাঁড়ালো পাশের হাড়ি কাঠের সামনে। সেখানেই আগুনের শিখায় চকচক করছে একটা খাঁড়া। মহিলাটি কোনো কিছু না ভেবে নিজের ইচ্ছাতে হাড়ি কাঠের ভেতরে ঢুকিয়ে দিল মাথাটা। তারপরে দৃশ্যটা আর দেখা হলো না। রাতের বেশিরভাগই কাটলো এই সব করতে করতে। তারপর সেখানেই বোধহয় একটু ঘুমিয়েই পড়েছিলাম, কিন্তু সেই ঘুম বেশিক্ষণ স্থায়ী হলো না। দূর থেকে ভেসে আসা একটা তীব্র আর্তনাদে ঝড় পড়িয়ে উঠে বসলাম। ঘুমের ঘোরে সেটাকে আর্তনাদ বলে মনে হলেও একবার কান পাততেই বুঝলাম আর্তনাদ নয়, হুঙ্কার। যেন অতল গহ্বরে থাকা সকল প্রেত, পিশাচি, হাকিনি, টাকিনি একসাথে হুঙ্কার ছাড়ছে। কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়, যেন দূর থেকে সে আবার দূরেই মিলিয়ে গেল। বসে থাকলাম সেখানে। বাকি রাতটুকুও সেভাবেই কাটল। সকালবেলা মণিরতন ঠাকুর আসলেন। রাতে যে তিনিও হুঙ্কারটা শুনেছেন সেটা ওনার কথাবার্তাই বুঝতে পারলাম। ওনার ভয় ছিল পাছে আমার কিছু হলো কি না, কিন্তু এইবার আমাকে চোখের সামনে দেখে যেন নিশ্চিন্ত হলেন। বললাম, লম্বা চুল, দাড়ি, কপালে একটা বড় কাটার দাগ, কালো বস্ত্র পরিধান করে এমন কাউকে কি আপনি চেনেন? আমার মুখের এমন বর্ণনা শুনে তিনি একটু অবাকই হয়ে আমার দিকে তাকালেন আর বললেন, তারা কি আবার এসেছে? এইবার আমিও একটু অবাক হলাম। মণিরতন ঠাকুর কাদের কথা বলছেন সেটা বুঝতে না পেরেই প্রশ্ন করলাম, কারা? তুমি যে বর্ণনা দিলে এমন একজন তো এইবার এসেছিল। অনেকেই তো আসে, কিন্তু কিন্তু ওর কপালে অমন একটা বড় কাটা দাগের জন্যই মনে আছে ও তার কথা। বুঝলাম প্রতি বছর যে সাধুর মিলন ঘটে, এইবার তাদেরই মধ্যে ছিল আমার বলা বৈশিষ্ট্যের এই মানুষটাও। কিন্তু সবাই চলে গেল, এই একটি মাত্র সাধু কোনো এক কারণে থেকে গিয়েছেন এখানে। আমার কথাটা শুনে বৃদ্ধ খানিকটা অবাক হয়ে বললেন, তুমি কি তার সাথে দেখা করেছিলে? যদি তাই না হবে তাহলে তো চেনার কথা নয়। এই বৈশিষ্ট্যের একজনকে যে আমি বাস্তবে নয় বরং দেখেছি দর্শনচারীর মধ্যে দিয়ে, আর সেটাও সাধারণত অবস্থায়, সেটা আর বললাম না। সেই সাধু কি আগের বারও এসেছিল? না না, এবারই প্রথম। আগে দেখিনি, তবে তবে মুখটা কেমন যেন চেনা চেনা মনে হলো। আমিও সেটাই অনুমান করছি, কারণ এর আগে যদি আসতো তাহলে আরো আগে থেকেই এখানকার ঘটনাটা বুঝতে পারতো। আর চেহারাটা চেনা চেনা লাগছিল বলছিলেন না, সেটা কেন? সেটা সেটা জানি না, কিন্তু কেন জানি মনে হলো তাকে আমি আগেও কোথাও দেখেছি। যদিও সাধুর সাথে আমার কেবল একবারের জন্যই দেখা হয়েছিল। দেখার ভুল হবে হয়তো। সেটা সেটা অস্বাভাবিক নয়, কিন্তু তাই বলে এতটা ভুল? কে জানি, বয়স তো হচ্ছে, বলতে পারি না। মণিরতন ঠাকুর দেখতে কতটা ভুল করেছিলেন জানি না, কিন্তু রাতের এমন হাড় হিম করা হুঙ্কারের কারণ জানা গেল একটু বাদেই। গোপাল ভট্ট গোসাইয়ের দেহটা
কেউ টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে রেখে গিয়েছে আমবাগানের ভেতরে। গোপালের বউয়ের অবস্থাও খুব একটা ভালো নয়, একটু পরই চিৎকার দিয়ে এলিয়ে পড়ছে পাশে। সেই সাথে বুক ফাটা হাজাহারি আর প্রলাপ। তাতেই যতটুকু জানা গেল সেটা হলো, রাতে হঠাৎই ঘুম থেকে উঠে গোপালের বউ দেখল স্বামী পাশে নেই, দরজা খোলা। ভেবেছিল হয়তো বাইরে গিয়েছে, তাই তেমন কিছু না ভেবেই ঘুমিয়েই পড়েছিল। ঘুম যখন আবারও ভাঙল তখন ভোর, আর এইবারও পাশে তাকিয়ে দেখলো গোপাল তখনও পাশে নেই। তারপরই এই ঘটনা। আর আমাদের মন্দিরের সামনে বসে থেকে যে লোকটি ঘটনাটা শোনালো তাকে আমি দেখিনি আগে, নাম রামমোহন। লোকটি এমন ঘটনার বর্ণনা দিয়ে আবার উঠে পড়ল। আমরা তখনও বসে থাকলাম একভাবে। প্রথমে গোসাই গিন্নি, এইবার গোপাল। মণিরতন বাবু, একটু ভালো করে মনে করার চেষ্টা করুন তো, কিছু মনে করতে পারছেন কি? এইবার যেন বৃদ্ধের পুরনো স্মৃতির ভাণ্ডারে হাত পড়ল। সেখান থেকে একটা পুরনো ধুলো জড়ানো, সবার মন থেকে মুছে যাওয়া একটা ঘটনাকে টেনে হিঁচড়ে বের করে আনলেন। সেই সাথে চোখে মুখে ফুটে উঠল একটা অবিশ্বাসের দৃঢ় ছাপ। যেন এমনটা যেন কিছু হতে পারে সেটা যেন বিশ্বাসই করতে পারছেন না। উনি বললেন, হ্যাঁ হ্যাঁ, এইবার বোধহয় মনে পড়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? মানে ঠিক বুঝতে পারলাম না। বিশ্বনাথ? কিন্তু তাই বা কিভাবে হয়? কপালে এমন কাটা দাগটা দেখে এইবার মনে পড়লো। হ্যাঁ হ্যাঁ, বিশ্বের কপালে লাঠির আঘাতে এমন ফাঁক হয়েছিল। হ্যাঁ, কিন্তু এটা তো অসম্ভব। কোনো অসম্ভব কেন? একজন মানুষ যদি কোনো প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসে, সেটা অসম্ভবই বা হবে কেন? এমনটা তো অনেক ক্ষেত্রেই ঘটতে দেখা যায়। অসম্ভব কারণ বিশ্বনাথ মারা গিয়েছে আরো 20 বছর আগে। আমি নিজের হাতে ওর দেহটা কলার ভেলায় ভাসিয়ে দিয়েছিলাম। বেশ বেশ, তাহলে বলি শোনো। বলেই যে অতি আশ্চর্য ঘটনার বর্ণনা দিলেন তা এমন। তোমাকে তো সেই দিনই বললাম, একটা সময় গোসাইদের অনেক আয় অবস্থা থাকলেও এখন সেটা তলানিতে। কিন্তু যখন ছিল তখন সেটা জমিদারের থেকে কম নয়। যে বাড়িতে কাজের লোকই জনা 50, তাহলে সেই বাড়ির আয়ের অবস্থা কেমন সেটা বুঝতে পারছো নিশ্চয়। যদিও সেই সব লোক কাজ কম, গোসাইদের হয়ে লাঠিয়াল বাহিনীর দায়িত্ব আর মারামারি করত বেশি। সেই লাঠিয়াল বাহিনীর মধ্যে একজন ছিল বিশ্বনাথ। বয়স কম, পেটানো শরীর। সেই শরীরে শক্তিও ছিল অনেক। ইহজগতে আপন বলতে কেউ নেই, তাই মরলেই বা কি আর বাঁচলেই বা কি। এটা ভাবলেই যেন তার শক্তি বেড়েছে তো আরো কয়েক গুণ। কিন্তু সবার তো এই ধারণাটা ভুল, তাই না? বিশ্বনাথের আপন একজন ছিল, সত্যি ছিল, আর সেটা ছিল চিত্তমণি গোসাইয়ের বড় মেয়ে সুবালা। ঘটনাটা আমি জানতাম অনেক আগে থেকে। সুবালা কি উপায়ে মাত্র একটি বার দেখা করার জন্য দেয়াল পেরিয়ে বাইরে বেরিয়ে আসতো, সেটা চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। যেমন সুন্দরী তেমন গুণ, যাকে বলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। বিশ্বনাথকে ভালোবাসত, প্রাণ উজাড় করে দিয়ে বিশ্বনাথও বাঁচত। কিন্তু একদিন আসলো সেই রাত। সুবালা সেই দিনও বেরিয়ে আসলো বাড়ি থেকে, কিন্তু সে একবারও লক্ষ্য করল না তার এই গোপন গৃহত্যাগের সবটাই দেখছিল আর একটা মানুষ। বুঝল তখন, যখন বিশ্বনাথের সাথে কথা বলতে বলতে হঠাৎই চারিদিকটায় 4 জন লাঠিয়া লোকে ওকে ঘিরে ধরল। সবার সামনে দাঁড়িয়ে আছেন গোসাইগিন্নি নিচে, যিনি একটু আগে বারান্দায় দাঁড়িয়ে সবটাই দেখেছিলেন।
গোসাইগিন্নি কিন্তু উচ্চবাচ্য কিছুই করলেন না, শুধু সুবালাকে নিয়ে চলে গেলেন টানতে টানতে। আর বিশ্বনাথ একা দাঁড়িয়ে রইল 4 জনের মাঝে। তারপর বিশ্বনাথকে অবাক করে দিয়ে তারাও চলে গেল। সেই রাতেই বিশ্বনাথ আমার কাছে এসেছিল। বিশ্বনাথের নিজের বলতে সুবালা ছাড়া আর কেউই ছিল না, থাকার বাড়িটা পর্যন্ত না। আর তাই সে সুযোগ পেলেই আমার কাছে এসে বসত। এইবার এসে সবটাই বলল। আমি কি করব বুঝতে পারলাম না। ওকে বললাম এখান থেকে চলে যেতে, কিন্তু সে গেল না। পরের দিন সকালে এসে বলল গোসাইগিন্নি ডেকে পাঠিয়েছেন, যেতে হবে। বিশ্বনাথ গেল ঠিকই, কিন্তু আর ফিরে আসলো না। গোটা একটা দিন গেল, রাত গেল, বিশ্বনাথের কোনো খোঁজ নেই। এমন সময় পরের দিন সকালে একজন এসে বলল নদীর পাড়ে নাকি বিশ্বনাথের মৃতদেহ পড়ে আছে। শুনে দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ, বিশ্বনাথই বটে। গোটা শরীরে লাঠির আঘাত, আর সবচাইতে বড় আঘাতটা কপালে। একটা আঘাতেই এই জায়গাটা ফেটে ফাঁক হয়ে গিয়েছিল। রক্তে ভেসে যাচ্ছে পুরো শরীরটা, একেবারে তাজা রক্ত। লোকজন ভিড় করে দেখছিল, কেউই কাছে যায়নি। এমন সময় দেখলাম গোসাইদের কয়েকজন লোক কলার ভেলা নিয়ে আসছে। বুঝলাম তারা আর কাল বিলম্ব করবে না। ভরা জোয়ারের নদী, সাথে তীব্র বর্ষা, দাহ আর হলো না। বৃদ্ধ থামলেন। আমি বললাম, আর সুবালা? সেদিনের পর থেকে সুবালাকে আর কেউই কোনোদিন দেখেনি। তার মানে গোপাল আর রঘু তখন যুবকই বলা চলে, তাই তো? হ্যাঁ, কিন্তু বিশ্বনাথ তো মরে গিয়েছে। আপনি তো বললেন তাজা রক্ত বের হচ্ছিল, তার মানে আঘাত বেশি আগের ছিল না। হতে পারে বিশ্বনাথ তখনও মারা যায়নি, হয়তো প্রাণ কিছুটা ছিল, কিন্তু কেউই সেটা বুঝতে পারেনি। হ্যাঁ, তা হবে হয়তো, কিন্তু বিশ্বনাথ কি আবার ফিরে এসেছে? তোমার সেটাই মনে হয়? হ্যাঁ ঠাকুর মশাই, আমারও তাই মনে হয়। আমার ধারণা নদীর জলে ভেসে থাকা অবস্থায় কোনো তান্ত্রিক সাধু তাকে তুলে নিয়ে সুস্থ করে তোলেন, এবং তারপর সেই তান্ত্রিকের কাছে থাকতে থাকতেই সে নিজেও সাধনার অনেক শক্তি রপ্ত করেছেন, আর তাই এতদিন পর আবার এখানে এসেছিল। আর এসেই সে জানতে পারে এই মশানকালী সম্পর্কে। আচ্ছা, ওই বাড়িতে এখন কে কে আছে? বউ, ছেলে, মেয়ে সবাই। বিশ্বনাথ গোসাই পরিবারের নামটুকু মুছে ফেলতেই এসেছে ঠাকুর মশাই। যেমনভাবে বিশ্বনাথ আর সুবলাকে ভুলে গিয়েছিল সবাই, প্রতিশোধের সাথে যদি মিলে যায় কোনো তন্ত্রশক্তি, তাহলে সেই প্রতিশোধ হয়ে ওঠে ভয়াবহ, যা ব্যাখ্যা করার মতো নয়। তার মানে বাড়ির সবার অবস্থাই একই, আর সেটাও যত তাড়াতাড়ি সম্ভব, কারণ প্রতিশোধের সুযোগ পেলে কেউ অপেক্ষা করতে চায় না। সেখানে বিশ্বনাথ 20 বছর অপেক্ষা করেছে। আমার অনুমান যদি ভুল না হয়, তাহলে আজ রাতে আবারও কেউ মারা যাবে একইভাবে। মণিরতন ঠাকুরের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। একদিকে ছেলে তুল্য বিশ্বনাথের প্রতি স্নেহ, আর অন্যদিকে সেই বিশ্বনাথেরই এমন ভয়ঙ্কর রূপ। তার থেকেও বড় কথা হলো, মরবে তারাও যাদের কোনো অপরাধী ছিল না। উনি বললেন, তাহলে এখন উপায়? জানি না ঠাকুর মশাই, আমি তো একজন তুচ্ছ মানুষ। এই শক্তির মোকাবেলা করার মতো সামর্থ্য আমার নেই, কিন্তু আজ রাতে একবার সেই শ্মশানে যাব। আমার দৃঢ় বিশ্বাস বিশ্বনাথ আজ রাতে বসবেন আসনে। আমার এমন কথায় বৃদ্ধ পুরোহিত খানিকটা অবাক হয়ে তাকালো আমার মুখের দিকে। আমি বললাম, এছাড়া আর কোনো উপায় নেই। আপনিও যাবেন আমার সাথে, হয়তো এতদিন পর আপনাকে দেখলে শান্ত হবে, কিন্তু সেই আশা এখনই করতে পারছি না। গোটা দিনটা এভাবেই কাটলো। সন্ধ্যা নাগাদ যা হয় একটু ওই খেয়ে আমি আর মণিরতন ঠাকুর রওনা দিলাম মন্দিরের দিকে।
আগেই বলেছি মন্দিরটা শ্মশানের পাশেই। চারিদিক অন্ধকার। কোনো এক অজানা আতঙ্কে পাখিরাও যেন ডানা ঝাপটাতে ভুলে গেছে। মাঝে মাঝে কেবল দূর থেকে ভেসে আসছে প্যাঁচার ভয়ার্ত ডাক। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর যেতে যেতেই একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়লাম। কারণ এতক্ষণ যে জিনিসটা আমাদের দুজনের কারোরই চোখে পড়েনি, এইবার সেটা পড়ল। দেখলাম মন্দিরের ঠিক উপরে একটা কালো ছায়া যেন ধীরে ধীরে গ্রাস করতে চাইছে পুরো মন্দিরটাকে। ছায়াটা কিন্তু স্থির নয়, ছুটছে এদিক ওদিক, আর একটু পরই সেটা ছুটে চলে গেল গ্রামের দিকে। অন্ধকারে মণিরতন ঠাকুরের দিকে তাকালাম, বুঝলাম তিনিও দেখেছেন জিনিসটাকে। আমি বললাম, সকালের জন্য প্রস্তুত হন ঠাকুর মশাই, রঘুই হবে। এই প্রাণটা রক্ষা করা গেল না আর। পরক্ষণে গ্রামের দিক থেকে ভেসে আসলো একটা আর্তনাদ, সেই সাথে একটা বিকট হুঙ্কার। একবার, দুবার, তিনবার পুরো গ্রামটা যেন থর থর করে কেঁপে উঠল। আর সেই সাথে বাতাসে ভাসতে লাগলো একটা অর্থ হাসি। হাসি শব্দটা আসছে শ্মশানের দিক থেকে। এমন নির্দয় আর পাষাণ হাসি আমি আগে কখনো আর শুনেছি বলে মনে পড়ে না। ফিরে চলুন ঠাকুর মশাই, আমাদের সেখানে গিয়ে আর কাজ নেই। এতক্ষণ ধরে মণিরতন ঠাকুর মনের মধ্যে হয়তো কিছুটা আলোর বিন্দু জমিয়েই রেখেছিল, কিন্তু এইবার সেটাও মিলিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর কি কোনো পথই নেই? যারা যারা অপরাধ করেছিল তারা তো আর কেউই নেই। শুধু শুধু নিরাপরাধ প্রাণগুলো এভাবে চলে যাবে? এই প্রশ্নের কোনো উত্তর হয় না। কি বা বলবো, যেখানে আমি নিজেও জানি না এর শেষ কোথায়। রাতে আর আমার ঘুম হলো না। এমন একটা পরিস্থিতিতে ঘুমের কথা মনেও থাকে না। সারা রাত ধরে দর্শনচারীর চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারই ওইটুকুই যেটুকু দেখেছিলাম সেই প্রথমবার। মহিলাটি নিজের ইচ্ছাতেই হাড়ি কাটে মাথা দিতেই সবকিছু মিলিয়ে যাচ্ছে। গ্রামের মন্দিরের শান বাঁধানো গাছের গুড়িতে বসে আছি, দু চোখ বন্ধ। এই চোখের জ্যোতিতে আর কোনো ছবি নেই, কেবলই অন্ধকার। মন্ত্রটা মনে রেখো তারানাথ, ভুলে যেও না। হঠাৎই একটা চেনা স্বরে চমকে পিছনে তাকালাম। দেখলাম আলো আঁধারির মধ্যে ছায়াবাজির মতো দাঁড়িয়ে আছে একটা অবয়ব। মুখ দেখা যাচ্ছে না। লোকটির কণ্ঠ চিনতে পারলাম ঠিকই, কিন্তু কোথায় শুনেছি মনে করতে পারলাম না। আর তিনি কোন মন্ত্রের কথাই বা বলছেন। আবারও ভেসে আসলো সেই একই কণ্ঠস্বর, মন্ত্রটা মনে রেখো, কিন্তু একবারই সেই সুযোগ তুমি পাবে। কণ্ঠটা শুনে আমার সব কিছু যেন কেমন ওলট পালট হয়ে গেল। দেখতে দেখতে চোখের পাতায় নেমে আসলো একরাশ ক্লান্তি, যা একটু আগেও ছিল না। আমি আর বসে থাকতে পারলাম না। লোকটি কোথা থেকে আসলো আবার কোথায় চলে গেল কিছুই বুঝতে পারলাম না। দেখাও হলো না। কোনো মতে মন্দিরের বারান্দায় আধো ঘুমন্ত শরীরটাকে টেনে হেঁচড়ে নিয়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। কোথায় শুয়ে আছি এইসব আমার কাছে তখন অর্থহীন। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম। দুপুরবেলা, রোদ্দুর ঝাঁঝা করা মাঠ। আমি দাঁড়িয়ে আছি একটা ফাঁকা মাঠের মাঝখানে। আশেপাশে কেউই নেই। একটা প্রাণীর সারা শব্দ অবধিও আসছে না। হঠাৎই দেখলাম একদল শুয়োর তেড়ে ফুড়ে আসছে আমার দিকে। তাদের লক্ষ্য বস্তু যে আমি, সেটা বুঝতে আমার সময় লাগলো না। দেখতে দেখতে চারিদিক ঘিরে ধরল শুয়োরের দলটা। হিংস্র সেই চাউনি। তারা এগিয়ে আসছে, আর একটু হলেই আমাকে ছিঁড়ে খাবে। এমন সময় লক্ষ্য করলাম আমার হাতে একটা ছোট্ট লাঠি। ভাবার আর সময় নেই। সেই লাঠি নিয়ে আমি নিজেও তেড়ে গেলাম সামনের দিকেই। মুখে এক নাগাড়ে উচ্চারিত হচ্ছে একটা অদ্ভুত মন্ত্র, যা আমি আগে কখনো শুনিনি। কিন্তু তখন মনে হলো এই মন্ত্র আমার ভীষণই জানা। ভেঙে গেল ঘুম। দেখলাম ভোর হয়ে আসছে, আর আমি শুয়ে আছি মন্দিরের পেছনের একটা ঝোপের আড়ালে। ধর্মর করে উঠে বসতেই খানিকটা অবাক হলাম।
দেখলাম একটা হাতখানে কাঁচা বাঁশের লাঠি পড়ে আছে আমার ঠিক সামনেই। খুব সম্ভবত গতকালই কেউ এটা এখানে রেখেছে। রাতে সেই অন্ধকারে লোকটির কথা মনে পড়ল, যে বলেছিল মন্ত্রটা মনে রেখো তারানাথ। ঘুম ভাঙার পরও লক্ষ্য করলাম মন্ত্রটা তখনও ভুলে যায়নি। তবে কি ইনি কেউ যে আমাকে কোনো পথের নিশানা দিয়ে গেল? কিন্তু তিনিই বা কে? সেই সাধু যিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে দর্শন জারি করতে হয়? হবে হয়তো। খানিকটা দ্বিধা দ্বন্দ্ব নিয়েই কাঁচা বাঁশে লাঠিটা নিয়ে মন্দিরের সামনে আসতেই দেখি মণিরতন ঠাকুর দাঁড়িয়ে আছেন। আমাকে দেখেই প্রায় ছুটে আসলেন আর বললেন, তোমাকে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলে? পথের দিশা নিতে ঠাকুর মশাই। বৃদ্ধ যে আমার কথা কিছুই বুঝলেন না সেটা বুঝলাম। আমি বললাম, আজ রাতে কি হবে জানি না ঠাকুর মশাই, কিন্তু আপনাকে আর কষ্ট দেব না। আপনি বসে থাকবেন গোসাই বাড়িতে, আমি গন্ডি কেটে দিয়ে যাব। আপনি সেই বাঁধন ধরে থাকবেন শক্ত করে। যদি না জানেন তাহলে আমি যতটা জানি সেটা শিখিয়ে দিয়ে যাব। যদিও এটা বলতে পারবো না যে কতটা রক্ষা হবে, কিন্তু চেষ্টা করতে তো আর দোষ নেই। আর তুমি? আমি যাব শ্মশানে। কিন্তু আর কোনো কিন্তু নয় ঠাকুর মশাই। একটা পথের দিশা খুঁজছিলাম তো, সেটা যখন পেয়েছি তখন তো একবার চেষ্টা করতেই হবে। বৃদ্ধ আর আমাকে বাধা দিলেন না। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন এছাড়া আর কোনো উপায়ও নেই, তাই সরাসরি বাধা দিলেন না ঠিকই, কিন্তু বললেন, তোমাকে বোধহয় গ্রামে না আনলেই ভালো করতাম। যদি এমনটা করতাম তাহলে তোমার সামনে এত বড় বিপদ এসে দাঁড়াতো না। উনি যদি এমনটাই চান তাহলে আমরা তা আটকানোরই বা কে বলুন তো? বৃদ্ধের চেহারা শান্ত। কি করতে হবে, কিভাবে করতে হবে তা আমি জানি না, শুধু এটুকু জানি কাজটা আমাকে করতেই হবে। কিন্তু একটা কাঁচা বাঁশের লাঠি দিয়ে ঠিক কিভাবে সেই কাজ উদ্ধার হবে সেটা বুঝতে পারলাম না। গোটা দিন এভাবেই কাটল। সন্ধ্যায় গোসাই বাড়িতে একটা গন্ডি কেটে দিয়ে রওনা দিলাম শ্মশানের দিকে। অন্ধকার ধীরে ধীরে গাঢ় হচ্ছে। উদ্দেশ্য আর গন্তব্য থাকলে কাজে একটা গতি থাকে, কিন্তু আমার ক্ষেত্রে দুটোর একটাও নেই। তাই কিছুটা বসে কিছুটা হেঁটে যখন মন্দিরের সামনে এসে দাঁড়ালাম, আর হয়তো কয়েকটা মুহূর্ত হাঁটলেই পৌঁছে যাব এমন সময় এসে উপস্থিত হলো। দাঁড়াও তারানাথ। থমকে দাঁড়ালাম। আমি জানি কাউকে দেখতে পাবো না, আর তাই কাউকে খোঁজার চেষ্টাও করলাম না। বেশ কিছুক্ষণ কাটলো। আমার দৃষ্টি আকাশের দিকে। ছায়াটা ছুটছে আজও, কিন্তু ছায়াটা আজ অনেকটাই পাতলা, যেন বারবার চেষ্টা করেও জমাট বাঁধতে পারছে না। একটু একটু করে সময় কাটছে, আর সেই সাথে আরো বেশি করে ঘনীভূত হচ্ছে চারিদিকের অন্ধকারে। শক্ত করে ধরো। আমারও সেই কণ্ঠস্বর। আমার কাছে এখন সেই কাঁচা বাঁশের লাঠি ছাড়া আর কিছুই নেই। এবার সেটাকেই আবারও শক্ত করে ধরলাম, আর ধরতেই পুরো শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। একটা ঝটকায় ছিটকে পড়লাম বেশ খানিকটা দূরে। কানে ভেসে আসলো একটা রক্তহীন করা হুঙ্কার, যেন আমি বাঁশের লাঠিটা নয়, চেপে ধরেছি কোনো হিংস্র জন্তুর গলা। আর সেই সাথে এতক্ষণ ধরে থাকা কাঁচা বাঁশের লাঠিটা যেন জ্যান্ত হয়ে উঠল, বারবার নিজেকে ছাড়িয়ে দিতে চাইছে মুষ্টিবন্ধন থেকে। প্রাণপণে ধরে রাখলাম। মুখে উচ্চারিত হতে লাগলো সেই মন্ত্রধ্বনি, আর তাতেই যেন আরো শক্তিশালী হয়ে উঠছে হাতের জড় পদার্থটি। প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টায় সে উন্মাদ, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। ধীরে ধীরে শান্ত হয়ে আসলো লাঠিটা, আর তারপরই আবারও সেই কণ্ঠস্বর ভেসে আসলো কানে, ছেড়ে দাও লাঠিটা। ছেড়ে দিলাম, আর দিতেই দেখলাম লাঠিটা ধীর গতিতে ছুটে যাচ্ছে শ্মশানের দিকে। শুধু ছুটেই যাচ্ছে না, যেতে যেতেই কোনো এক অদৃশ্য দেওয়ালকে ভেঙে চুড়ে যেন খান খান করে দিচ্ছে। বিশ্বনাথ সিদ্ধ সাধক, সেও তার কাজ করছে এতক্ষণ ধরে, কিন্তু সেটা অশুভ শক্তি।
আর এখন শুভ শক্তির আঘাতে ভেঙে পড়ছে তার মন্ত্রের দেওয়াল। মাথার উপর একটার পর একটা ছায়া মূর্তি ছুটোছুটি, আর সেই সাথে প্রবল ঝড়। হুঙ্কারা চিৎকারে যেন আকাশ বাতাস কাঁপতে লাগলো থরথর করে। কিন্তু হঠাৎই দেখলাম গ্রামের দিক থেকে আকাশ পথে ছুটে আসছে আরেকটা ছায়া মূর্তি, আর সেটা ছুটে এসে মিলিয়ে গেল শ্মশানের উপরে ছুটোছুটি করতে থাকা বাকিদের ভিড়ে। আর তাতেই এতক্ষণ জমাট বাঁধতে না পারা ছায়াগুলো এক হয়ে গেল। সৃষ্টি হলো একটা বিশাল ছায়া অবয়বের। কিছুক্ষণ শূন্যেই ছটফট করলো, তারপর আসলো শ্মশানের মাটিতে, আর তাতেই একটা বিকট আর্তনাদে কানে তালা লেগে গেল। ধপ করে বসে পড়লাম মাটিতে, তারপর লুটিয়ে পড়লাম। চোখ করলাম মণিরতন ঠাকুরের ডাকে। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে আরো বেশ কয়েকজন। কোনো মতে উঠে বসলাম, ধরা ধরা কণ্ঠেই বললাম, বিশ্বনাথ। বিশ্বনাথের দেহটা পড়ে আছে শ্মশানে। শরীরে আগুন লেগে পড়ে গিয়েছে অনেকটাই, কিন্তু দেহ থেকে আলাদা করা মাথাটা অক্ষত ছিল। কিছু একটা টেনে ছিঁড়ে নিয়ে গিয়েছিল মাথাটা, সব হাড় গুঁড়ো হয়ে গিয়েছে। কথাটা শুনে কিছুক্ষণ সেভাবেই বসে থাকলাম। বিশ্বনাথে যে এমন একটা পরিণতি হবে সেটা আন্দাজ করেছিলাম, কিন্তু এতটা হবে বুঝতে পারিনি। সেই সময় একটা কালো ছায়াকে ছুটে আসতে দেখেছিলাম গ্রামের দিক থেকে। কথাটা মনে পড়তেই আমি তাকালাম মণিরতন ঠাকুরের দিকে। বললাম, আমাকে তো আগে বলেননি আপনি। কি বলতাম? এতটুকু শক্তি কি যথেষ্ট ছিল? যখন দেখলাম এই এতটুকুর জন্যই অবয়বটা দেহ গঠন করতে পারছে না, তখন আর অপেক্ষা করতে পারিনি। আপনি এতটুকু প্রাণশক্তি না দিলে এই কাজ কখনোই সম্ভব হতো না ঠাকুর মশাই। মণিরতন ঠাকুর আর কোনো কথাই বললেন না। যদিও ইচ্ছা ছিল একবারের জন্য হলো বিশ্বনাথের দেহটা দেখতে যাব, কিন্তু সাহস পেলাম না। যে শক্তিকে সাধক নিজের কাছে জাগিয়ে তুলবে সেই শক্তির যোগান সাধককেই দিতে হবে। আগে সাধকেরও হয়েছিল ঠিক এমনই, আর বিশ্বনাথেরও তাই হলো। তন্ত্রবিদ্যা ছেলে খেলার জন্য নয়, বরং ভয়ঙ্কর এই পন্থা, যেখানে সাধারণ মানুষ তো বটেই, এতটুকু ভুল হলে সাধকেরও মৃত্যু নিশ্চিত। এত অবধি টানা বলে তারানাথ থামল। কিশোরী বলল, আচ্ছা, জীবনী শক্তির বিষয়টা না হয় বুঝলাম, কিন্তু বাঁশের লাঠিটা কি কাজ করলো? সবচাইতে বড় ভূমিকা তো এটারই। বিশ্বনাথ চারিদিকে একটা তন্ত্রের বলয় সৃষ্টি করেছিল, যেটা ভেদ করে অন্য কিছুর প্রবেশ সম্পূর্ণই নিষিদ্ধ। আর সেই বলয় ভেঙেছিল কাঁচা বাঁশের লাঠিটা, যেটা পুরোপুরিভাবে উপযুক্ত হয়ে উঠেছিল আমার নিজের জীবনী শক্তি আর মন্ত্রের গুণে। আর যে আকাশের যে কালো অবয়বকে আমরা অশুভ শক্তি বলে ভুল করেছিলাম, আসলে সেটাই ছিল প্রকৃত শুভ শক্তি। আসলে ভুলটা হয়েছিল কারণ আমার জানা মনে কালো অবয়ব কখনো শুভ শক্তির প্রতীক হয় না। আসলে এক্ষেত্রেও হয়নি। ওটা ছিল গাঢ় নীলচে অবয়ব, যা দূর থেকে কালো বলেই ভুলটা হয়েছিল। কারণ পরের দিনও আমি সেখানে থেকে গিয়েছিলাম একটা বিষয় দেখার জন্যই। অবয়বটা সেখানে থাকে কিনা সেটাই দেখার জন্য। দেখেছিলাম পরের দিনও উজ্জ্বল গাঢ় নীল আভায় মন্দির আর শ্মশানকে ঘিরে রেখেছে। এটা গতকালের থেকেও বড় আকারে। আচ্ছা, এতগুলো জীবনী শক্তি কাদের ছিল? যারা প্রতি বছর একবারের জন্য এসে এখানে আস্তানা গাড়েন তাদের। এখন তারা কেন নিজেদের শক্তির কিছুটা করে এখানে রেখে গিয়েছিল জানি না, কারণ এরপর আমি আর একবার গিয়েছিলাম সেখানে, কিন্তু আগের বারের মতোই দেখা হয়নি কারোর সাথেই। হয়তো কিছু একটা বুঝতে পেরেই তারা সেসব এমনটা করেছিলেন, তা জানি না। শুনুন, পরের বার একটু জেনে শুনে বলবেন। চলো। গল্প যে শেষ সেটা বুঝতে পেরে এই কিশোরী এমন খোঁচাটা মারল, আর তাতেই দেখলাম বৃদ্ধের দুই চোখ দপ করে জ্বলে উঠল রাগে, কিন্তু মুখে কিছুই বললেন না তিনি।
শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। শুভরাত্রি। কে 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 ওখানে? যেখানে উকি দেয়